আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে হুম, আপনার কোয়ারেন্টাইনের দিনগুলো কেমন যাচ্ছে, যেহেতু পুরো ওয়ার্ল্ডই এখন একটা প্যান্ডেমিকের ভিতর দিয়ে যাচ্ছে। আপনি যদিও কিছুটা বলেছেন ইতিমধ্যে, তারপরে একটু শুনতে চাইবো হুম। যে এই ক্রাইসিসের সময়টা আসলে আপনি কিভাবে কাটাচ্ছেন। আমি আসলে এমনিতেই বাসায় আগে থেকে বেশি থাকি, নাকি বের হই কম। তো আমার জন্য এটা অবশ্যই প্রেশার, ২ মাস কখনো এভাবে হুম, থাকি নাই। কিন্তু অনেকের জন্য আমি দেখলাম আমার আশপাশে যাদের সঙ্গে আছি, তাদের জন্য অনেকের জন্য খুবই যন্ত্রণার। যারা কিনা খুব বেশি বাইরে যান বা যারা খুবই সোশ্যাল আরকি, তাদের জন্য খুবই পেইনফুল মনে হয়েছে আমার কাছে। আর আমার নিজের জন্য অবশ্য পেইনফুল, তবে তাদের থেকে কম। এক আর আমি এর মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে আমার একটা সিনেমার প্রজেক্টের কাজ চলছে। আই মিন আচ্ছা। সেটার জন্য আমরা গ্র্যান্টের জন্য এপ্লাই করব বিভিন্ন জায়গায়। তো সেই স্ক্রিপ্টিংটা আমার এর মধ্যে করা হয়েছে। সেটা একটা আমি বলব যে ভালো দিক। অন্য সময় হলে করা যেত না। আমি ২ টা ড্রাফট করছি। ওইটার 4th ড্রাফট এবং 5th ড্রাফট ২ টা ড্রাফট করে আমার প্রোডিউসারদেরকে পাঠাইছি। তারা যদি মনে করে যে এখন এটা পারফেক্ট আছে, ঠিক আছে, এবং আমিও যদি মনে করি যে হ্যাঁ এখন এটা পারফেক্ট টাইমিং, তো আমরা তখন অ্যাপ্লাই করা শুরু করব। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমি অন্য একটা ছোট স্ক্রিপ্টও লেখার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে যে এই সময়টা লেখার জন্য, ভাবার জন্য, বা যে কাজগুলো আসলে আমরা অন্য সময় করতে পারি না, আমাদের যতটুকু আর কি সলিটিউড দরকার হয়, একাকিত্ব দরকার হয়, সেটা আমার মনে হচ্ছে যে এখন আমাদের আছে। সেই কাজটা কাজে লাগানোর মতোই আমার জন্য। সবার জন্য হয়তো বাস্তবতা না, অনেকের আর অনেক ঝামেলা আছে। এভাবে চলতেছে আর কি। আর সবচেয়ে বেশি সময় যায় হাত ধুইতে, তারপরে তারপরে জিনিসপত্র আসলে ওগুলো ধুইতে হয়, এবং এটা একটা বড় চ্যালেঞ্জিং এবং অ্যাবসার্ড বিষয়। আর এটা দিয়ে আমরা আরেকটা জিনিসও বুঝি যে আমরা যেটাকে আসলে রিয়েলিটি মনে করি কি, সেটা আসলে রিয়েলিটি না আসলে। কারণ আমরা এখন মনে করি যে এটা রিয়েলিটি। এটা যদি ৬ মাস আগেও কেউ করতো আমরা তাকে পাগল বলতাম। কিন্তু আমরা সম্মিলিতভাবে এই পাগলামিতে একমত হয়েছি। এইজন্য এটা আমরা সবাই করতেছি। হাত ধুচ্ছি, তরকারি ধুচ্ছি। যেমন আগে কি আপনি চিন্তা করতেন যে একটা পটল ধুয়ে তারপর রান্না করবেন সাবান দিয়ে? বা আপনি একটা কলা ধুয়ে তারপর সকাল নাস্তা করবেন? এগুলা করলে নিশ্চয়ই আপনাকে লোকে পাগল বলতো এবং আপনি নিজেও মনে করতেন যে আপনি মানসিকভাবে বিকারগ্রস্ত। কিন্তু আমরা কিছু যুক্তি আরোপ করি আরকি যে এটা ঠিক আছে। হুম, তো এটা সেই নিউ জায়গা থেকে আমরা, হ্যাঁ, এটা আমরা বলতেছি নিউ রিয়েলিটি। নিউ নরমাল। আসলে হ্যাঁ, নতুন বাস্তবতা। আসলে সব বাস্তবতাকেই প্রশ্ন করা যায়। এই আরকি। আর ভাইয়া। এই ধোয়া মোছা, পরিষ্কার করা, এটাই আমি দেখলাম যে একটা বড় কাজ। তো আমার মনে হয় যে এটাই মনোযোগ দিয়ে করাটা ভালো আমাদের সবার জন্য, যদি আমরা আহ, এটার মোকাবেলা করতে চাই আর কি। যদিও বিষয়টা খুবই হাস্যকর কিন্তু, এবং অ্যাবসার্ড, উদ্ভট, কিন্তু আমাদেরকে এভাবেই এটার বিরুদ্ধে আর কি প্রোটেকশন তৈরি করতে হবে। এভাবে চলছে। জি ভাইয়া, আমরা সবাই প্রত্যাশা করি যে এই ক্রাইসিসের সময় খুব জলদি কেটে যাক। আমরা এবার ফিল্ম রিলেটেড কথাবার্তায় আসি। আপনি তো একজন ইয়াং ডিরেক্টর অ্যান্ড রেকগনাইজড অ্যাজ এ ইন্ট্রোস্পেক্টিভ অ্যান্ড ভিজুয়ালি কিন স্ক্রিন রাইটার অ্যান্ড ডিরেক্টর, এবং আপনি খুব সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট। তো ফিল্ম মেকিং এর দিকে আসাটা কিভাবে, বা এই জার্নিটা শুরু, স্টোরিটা যদি আমাদেরকে একটু বলতেন। হ্যালো, শেষে কি বলেছেন আরেকবার বলবেন? ভাই, আমি আবার করছি প্রশ্নটা। হ্যাঁ, আমি অ্যানথ্রোপোলজি পর্যন্ত বুঝেছি। তারপরে একটু আচ্ছা, বলবেন নাকি? ওকে ওকে। জি, আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি খুব সম্ভবত অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট। তো আমি জানতে চাচ্ছিলাম যে ফিল্ম মেকিং এর দিকে আসাটা বা এই দিকে আগ্রহী হয়ে ওঠাটা কিভাবে, এই যাত্রাটা শুরু হলো কিভাবে? আসলে আমি কখনোই সিনেমা দেখতাম না, ভালো লাগতো না। পরে আমার এক বন্ধু আমাকে একটা সিনেমা দেখতে দেয়। পরে আমার মনে হয় যে হ্যাঁ, সিনেমার যে প্রচলিত সিনেমা আমি দেখে অভ্যস্ত, তার বাইরেও সিনেমা আছে। এটা আমার বিশ্ববিদ্যালয় হয়। আমার এক বন্ধু আমাকে সিনেমা দেখতে দেয়। ওইটা আমি দেখি এবং এরপরে আমি ট্রাই করি যে আরো দেখা যায় কিনা। তার মানে তো এরকম সিনেমা আরো আছে। তো এরকম করতে করতে সিনেমা দেখতে দেখতে মনে হলো যে শুধু দেখছি, এটাকে আমি নিজেও বানাতে পারি কিনা, বা এর সঙ্গে এঙ্গেজড হয় কিনা, সেই চেষ্টা করা আর কি। তারপর আমার মনে হয় যে অ্যানথ্রোপোলজিতে পড়ছি সেটা ঠিক আছে, সেটা কখনো কখনো কাজে লাগে, কিন্তু সিনেমার
সিনেমা অ্যানথ্রোপোলজির এথনোগ্রাফিক জায়গাগুলো থেকে হয়তো আমরা রিলেট করতে পারি, সেটা একটা দিক আছে অ্যানথ্রোপোলজির। কিন্তু আমি বলবো যে আমার সিনেমা নির্মাণের ক্ষেত্রে আসলে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা যেখানে আমি শিখেছি সেটার ভূমিকা হয়তো অতটা নাই যতটা আমি সিনেমা দেখে শিখেছি। ওই জায়গাতে মনে হচ্ছে যে সিনেমার কাছ থেকে তো আমি অনেক কিছু পাই, সিনেমার মধ্যেই তো অনেক বিষয় আছে, সেটা আপনি রিলিফ বলেন, সেটা আপনি স্নেহ ভালোবাসা বলেন, সম্পর্ক বলেন, সবকিছু সিনেমার মধ্যে আছে। তো আমার মনে হচ্ছে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হবে যদি আমি এটাতে আরো এক্সপ্লোর করি। আমার আগেও ইচ্ছা ছিল যে আমি হয়তো ফাইন আর্টসে পড়বো বা ইত্যাদি অন্যান্য আশা আকাঙ্ক্ষা, সেগুলো হয়নি বিভিন্ন কারণে। তাই ভাবলাম যে এইখানে আমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো, সেটা লিটারেচার হোক, সেটা পেইন্টিং হোক, মিউজিক হোক, অনেক কিছু করার সুযোগ আছে। সেই জন্যই আর কি আমার সাথে এঙ্গেজড হওয়া। সেই সময় আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তারাও সিনেমা বানাতে চেয়েছে, সিনেমা করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা করছে, এইভাবে আর কি শুরু। জি ভাই, আমরা শুনলাম যে সিনেমা দেখে আসলে সিনেমা করার আগ্রহটা জেগে উঠলো, কিন্তু সিনেমা দেখে দেখে কি আসলে সিনেমা বানানো যায়? আপনার কি কোনো প্রাতিষ্ঠানিক আহ কোনো শিক্ষা বা কোনো কোর্স করা আছে? কারণ বাংলাদেশে খুব অ্যাভেলেবেল না সিনেমার উপর পড়াশোনা। তো সিনেমা বানানোর এই যে প্রক্রিয়াটা, সেটা কিভাবে শুরু হলো এবং সেটা কিভাবে সম্ভব হলো? সিনেমার প্রাতিষ্ঠানিক শিক্ষা স্কুলিং দরকার আছে, বিভিন্ন কারণেই দরকার আছে। কারণ আপনি দেখবেন যে পার্শ্ববর্তী দেশগুলো হোক বা ইউরোপ হোক, আমেরিকা হোক, ওদের ফিল্ম স্কুল আছে। স্কুল হইলে জি। হয় কি যে আপনি টেকনিক্যাল পার্সন যারা সিনেমাটোগ্রাফার, স্ক্রিপ্ট রাইটিং, তারপর এডিটিং, তারপর সাউন্ড, এগুলোর জন্য অবশ্যই টেকনিক্যাল নলেজ লাগবে। এখন ক্রিয়েটিভ অ্যাসপেক্ট তো আছেই, কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট যদি আমরা না জানি তাহলে আমরা সেই কোয়ালিটি অ্যাচিভ করতে পারবো না, যেটা আমার মনে হয় যে আমাদের ফিল্ম স্কুলিং এর অভাবের কারণে যেটা হয়। ধরেন ডিরেক্টর আপনি পাবেন বা স্ক্রিপ্ট রাইটিংও পাবেন, কিন্তু টেকনিক্যাল পার্সন পাওয়াটা খুবই কঠিন, অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার শব্দটা যদি ঠিক মতো না হয়, আপনার সিনেমাটোগ্রাফি যদি ঠিক না হয়, আপনি কিন্তু একটা উঁচু জায়গায় পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, একটা মিডিওকর জায়গা বা একটা মিড লেভেল পর্যন্ত আপনি এটাকে কভার করতে পারবেন, কিন্তু ধরেন আপনি পারফেক্ট প্রজেকশন বলেন বা পারফেক্ট সাউন্ড শো বলেন, ইমেজ থ্রো বলেন, সেটা অ্যাচিভ করতে গেলে কোনো টেকনিক্যাল পার্সন লাগবে। এটা মনে হয় যে ফিল্ম স্কুল নাই, সেই কারণে আমরা ভুক্তভোগী। তো আমার সময়ে তো কোনো ফিল্ম স্কুলই ছিল না, কিছুই ছিল না। এখন তো একটা ফিল্ম স্কুল আছে আমাদের, ফিল্ম স্কুলিং এর কিছু ব্যাপার আছে, আমি জানি না সেটা প্রপারলি। আর আমার সময় শুধু নিমকোতে একটা কোর্স হতো, এই যে ওটার নাম ছিল ফিল্ম প্রোডাকশন টেকনিক, 3 মাসের। তো এটা আমি করি আর কি। তো আমাদের লাস্টের প্রজেক্টটা হয় 35 মিলিমিটারে, সেটা এফডিসিতে এডিটও হয় এবং আমরা পরে প্রজেকশনও করি। তো আহ, এই ওইটা একটা অভিজ্ঞতা আমার ছিল, বেশ ভালো অভিজ্ঞতা বলবো আমি এটাকে, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ক্লাস করতাম সপ্তাহে 5 দিন, এবং এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। এটা একটা তার আগে আমি একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করি তানভীর মোকাম্মেলের, এটা একটা, সেটাও 2-3 মাসের ছিল। সেটা খুবই ভালো ছিল, অ্যাপ্রিসিয়েশনের জায়গা থেকে, সিনেমা দেখার জায়গা থেকে। তারপর ওইখানে আমি বন্ধু বান্ধব পাই যারা একই রকম চিন্তা ভাবনা করছে, যেটা আমার কাছে ফিল্ম স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়। যে ফিল্ম স্কুলে আপনি কিছু যদি নাও শেখেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার ওই গ্রুপটার সঙ্গে আপনার দেখা হয় যারা কিনা একই রকম চিন্তা করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে সঙ্গটা পাওয়া। ফিল্ম স্কুল ছাড়া এই সঙ্গ পাওয়া যাবে না, এই জন্য ফিল্ম স্কুল দরকার। ফিল্ম স্কুল যদি সব জিনিসও খারাপ হয়, ফিল্ম স্কুল যদি সব নেগেটিভও হয়, এই একটা মাত্র পজিটিভ দিকের জন্য ফিল্ম স্কুল থাকা জরুরি। আর আরেকটা জিনিস যে এই দুটো কোর্সের পর আমি তখন ডেইলি স্টারে একটা দেয়, বিজ্ঞপ্তি দেয় যে তারা একটা ফিল্ম ওয়ার্কশপ করাবে, এবং তৎকালীন সময়ে নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, রোহন সুমন, এরা এই ওয়ার্কশপ গুলো নিবে এবং ক্লাস করাবে। তো অ্যাপ্লাই করি এবং হয়ে যায়। তখন ডেইলি স্টারে ক্লাস শুরু করি, 2 মাস না 3 মাস, আমি ভুলে গেছি, 2 মাস বোধ হয়। এটার নাম ছিল সেলিব্রেটিং লাইফ ওয়ার্কশপ। ওইটাও খুবই ভালো ছিল, ওইটাও সকাল সন্ধ্যা ক্লাস হতো, এবং ওইখানেও আমি ভালো ভালো সহযোগী পেয়েছি। আর যারা আমাদের মেন্টর ছিলেন তারাও খুব ভালো ছিলেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। ওই সময়টাও আমার মনে হচ্ছে যে ব্রেন স্টর্মিং বলেন, সিনেমা বোঝা বলেন, সেটার জন্য কাজে লেগেছে। তো প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে এরকম এই টাইপের, কি ছোট বলবো ছোট কোর্স। আর কি। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট কোর্স, কিন্তু ওই অর্থে কোনো কোর্স নাই। তো আমার মনে হচ্ছে যে যদি আমি না বানাই তাহলে আমি তখন শিখবো না, এই জন্য বানাইতে আসা আর কি। যে
আমার যেহেতু স্কুল নাই এবং কোনোভাবে আমি স্কুল করতে পারবো না এখন আর, তাহলে আমি মনে করি যে সিনেমা বানানোটাই আমার স্কুলিং। তো সেই জায়গা থেকে আমি তখন আবার দেখলাম যে আমার আশেপাশে ক্যারেক্টার আমি পাবো না এখন, বা আমার ওরকম লোকেশন ভাড়া করাও নাই, তো কি করা যায়, ভাবলাম যে আমার আম্মা আমার বাসায় আছে এবং আমার বাসাটা আমার লোকেশন, তো আমি এটাই শুট করবো। তো ওইটা শুট করি আর কি, এবং একটা শর্ট ফিল্ম তৈরি করি প্রথম। এই ভাইয়া খুব আমি একটু চমৎকার একটা কমেন্ট করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কে যেন একটা কথা বল। হ্যাঁ, হাসান মাহমুদ। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই কাজটা আমি দেখছিলাম, ফটোগ্রাফস অফ স্কুল টিচার হ্যাঁ হ্যাঁ, বিমিউতে, এটা হচ্ছে যে, তো এটা আমার মানে মানে অন্যরকম লাগছে, যে মানে হচ্ছে যে মানে আপনার ইমেজের যে মানে জার্নিটা, এটা আমি ফিল করছি। মানে জি জি, গতানুগতিক ন্যারেটিভের যে জায়গাটা, ওইটা ছাইরাও যে মানে ইমেজের থ্রুতে যে মানে হচ্ছে যে আমরা একটা গল্প বলতে পারি, তো ওইটা আমি স্ট্রংলি অনেক আমাকে শেক করছে। আচ্ছা, আমার আপনার আরেকটা থ্যাংক কাজ ইউ। ভালো লাগছে আমার, আপনার ওইটা কি আই এম টাইম এমন কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আই এম এটা টাইম। নিয়ে আমরা আজকে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমরা কথা বলি। আচ্ছা, আমি পরে তাইলে এখন। আচ্ছা, হ্যাঁ, ভাইয়া খুব ধন্যবাদ। চমৎকার ভাবে বললেন যে কিভাবে ফিল্ম মেকিং এর প্রক্রিয়াটাতে আসলেন। যারা নতুন ইয়াং ডিরেক্টর, যারা এই লাইনে আসতে চান, আশা করি ভাইয়ার কথাগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আজকে আমরা আপনার যে শর্ট ফিল্মটা নিয়ে কথা বলবো, মূলত আই এম টাইম, এই শর্ট ফিল্মটা নিয়ে। তো এটার যে কনসেপ্টটা, সেটা আপনার মাথায় কিভাবে আসলো এবং এটা কিভাবে শুরু করলেন, সেইটা একটু জানতে চাইবো। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ সমস্যা হলে শুনতে বা ইয়ে হলে জানাবেন। আহ, আমি ফটোগ্রাফি স্কুল টিচারটা বানাই ওটা 2012-তে। বানানোর পর এখানকার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ওখানে দেখানো হয়। তো তো বুঝতে পারছিলাম না যে আসলে কি বানালাম, বা আদৌ এটা কি, বা এটা দিয়ে কিছু হয় কিনা, আমি আসলে বুঝতে পারছিলাম না। তো একটা ওয়ার্কশপে যাই, তখন আমি একটা সিনেমাটোগ্রাফির ওয়ার্কশপ, এটা রাশেদ জামানের। তো ওইখানে আমরা দেখাই আর কি, যে রাশেদ জামান দেখতে চাই যে যে আপনারা যারা কাজ টাজ করছেন আবার নিয়ে এসেন একদিন। তো নিয়ে যাই, তখন ওই কাজটা দেখা, এবং ওনার কাজটা ভীষণ ভালো লাগে আর কি। তো উনি অনেক ফিডব্যাক দেন। তো ওইটাই প্রথম এলাবোরেটলি ফিডব্যাক আমি পাই কারো কাছ থেকে। তো পাওয়ার পর যেই একটা কনফিউশন বা এক ধরনের দ্বিধা ছিল, সেটা কিছুটা হলেও কমে যায় আর কি। তো তারপর চিন্তা করি যে আর একটা কাজ তো করাই যায়, কারণ আমি যে অ্যাপ্রোচে কাজ করছি সেটার জন্য আমার যে হিউজ বাজেট লাগবে এমন না, বা কি চাইলে বানানো যায়, সম্ভব, এটা অসম্ভব কিছু না। আমি তখন টেলিভিশনেও কাজ করতাম, তো টেলিভিশনের প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করতাম। তো মনে, ওই কাজটা যদিও অডিও ভিজুয়াল, কিন্তু এটার সঙ্গে সিনেমা আকাশ পাতাল পার্থক্য আছে। তো ওইটা এক ধরনের প্রেশারও ক্রিয়েট করে ওই সময়টায়, যে আমি সিনেমা বানাবো না হচ্ছে এরকম অডিও ভিজুয়ালে থাকবো, সেটা তো মুশকিল। অবশ্যই করা যায়, কেউ ব্যালেন্স করতেই পারে, কিন্তু আমার জন্য সেটা খুব প্রেশার হয়ে গেছিল। তো তখন আমি হচ্ছে মনে করি যে আরেকটা সিনেমা বানাই, দেখি কি হয়, যে সিনেমার দিকে মুভ করা যায় কিনা। যেটা অনেক সময় তো আমরা মনে করি যে অসম্ভব, কিন্তু চাইলে হয়তো সম্ভব হতে পারে। তখন আমি আমার বন্ধু মাত্র বিদেশ থেকে আসছে, ওকে বললাম যে আমি তো এরকম একটা স্ক্রিপ্ট লিখছি, যেখানে সময় নিয়ে আমার কিছু কনসেপ্ট আছে, আমি সেইখানে সেই ভাবনাটা আমি এক্সপ্লোর করতে পারবো, কিন্তু সেটা অডিও ভিজুয়াল, নট কি লিটারেচারের মতো না, অডিও ভিজুয়ালের মধ্যে দিয়ে আমি ওটা এক্সপ্লোর করব। এবং আরেকটা জিনিস আমি চাই তখন, যে আমি দুইটা ছবি তুলছিলাম, তো ওই দুইটা ছবি আমার মাথার ভিতর কাজ করতেছিল, যে এই দুইটা ছবির মধ্যে এবং এই ভাবনার মধ্যে একটা সম্পর্ক আছে। তখন আমি দুইটা ফটোগ্রাফস বারবার অধ্যয়ন করতে থাকি, যে এটা কি করা যায়, রিড করতে থাকি। রিড করতে করতে আমার মনে হয় যে হ্যাঁ, এই দুইটা ছবি এবং আমার যে ভাবনা, এই দুইটা আর কি কি বলে এটাকে মার্জ করা যায় আর কি, যে দুইটা একসঙ্গে হাঁটবে। তখন আমি সিনেমাটা তৈরি করা শুরু করি আর কি। জি এইভাবে শুরু ভাইয়া। হয় আর কি। হুম, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম আপনার, সেখানে খুব সম্ভবত আপনি বলেছিলেন যে সিনেমা বানানোর ক্ষেত্রে আপনি গল্পের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, বা আপনি বেশি প্রয়োজনীয় মনে করেন শব্দ এবং ভিজুয়ালকে। তো এই ধারণাটা কি এখনো আছে, এবং আপনার পরবর্তী সিনেমাগুলোর ক্ষেত্রে কি এই দুটো গল্পের চেয়ে বেশি প্রাধান্য পাবে কিনা?
হ্যাঁ, অবশ্যই এখানে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো হচ্ছে শব্দ এবং ছবি, কারণ মিডিয়ামটাই তো তাই। কিন্তু নানা রকম অনেকে সিনেমা, স্টোরিকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করে। স্টোরিকে কেউ ইম্পর্টেন্ট মনে করতে পারে। আহ, এখন ধরেন এগুলো তো অনেক বিতর্কিত ব্যাপার আছে, যেমন হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি, আমার পয়েন্টটা শুরু হচ্ছে যে ধরেন কোন কবিতা পড়লে আমি বুঝি যে এটা কবিতা, কিন্তু এটার মধ্যে প্রোজ এলিমেন্ট আছে, বা এটা একটা পেইন্টিং, কিন্তু এটার মধ্যে কাব্য আছে। আবার ধরেন যে একটা কি বলেন, যখন আমি মিউজিক করতেছি, মিউজিকের একটা ভাষা আছে, সিনেমারও একটা ল্যাঙ্গুয়েজ আছে। এখন আমি যদি শুধু গল্পই বলতে চাই, তাহলে মনে হয় আমি সাহিত্য বা লিটারেচার করলেই পারি। শুধু মাত্র গল্প বলার জন্য আমার সিনেমা বানানোর তো কোনো প্রয়োজন নাই। আর কি শুধু স্টোরি টেলিং এর জন্য তো সিনেমা দরকার নেই। স্টোরি টেলিং আছে, স্টোরি টেলিং হচ্ছে পার্ট। আমার তো একটা উসিলা লাগবে, আমার যেই ভাবনাটা আমি বলতে চাচ্ছি সেটার মধ্যে তো একটা স্টোরি লাইন আছে, থাকবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল, কিন্তু ওইটা হচ্ছে একটা পার্ট আর কি। শুধুমাত্র ওইটার জন্য সিনেমা বানানোর ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অডিও ভিজুয়াল দিয়ে আমি সেই ওয়ার্ল্ডটা, যে পৃথিবীটা আমি দেখাতে চাই, সেটা আমি এক্সপ্লোর করতে পারি কিনা। যেমন একই গল্প, একই ভাবনা, ধরেন আপনি একটা জিনিস মাথায় ভাবনা আসলো, সেটা আপনি লিখলেন, এটা একরকম হবে, কিন্তু আমি যদি এটাকে সিনেমা বানাতে চাই, এটা শুধু গল্প থাকবে না, এটা তো বেসিক, তাই না? জি কেউ অবশ্যই এই বিষয়ে অন্য মতামত থাকতে পারে, বলতে পারেন, এটা জি জি। সুন্দর আলোচনার বিষয় আর কি। তবে আমি সবসময় আলোচনার ক্ষেত্রে এটাই বলতে চাইবো যে অডিও ভিজুয়ালের মধ্যে দিয়েই যেহেতু আমি সিনেমাটিক ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতে চাই, তো মেজর হচ্ছে ওই দুইটা অ্যাসপেক্টই। জি ভাইয়া, হ্যাঁ আমাদের সাথে আজকে অনেক পার্টিসিপেন্ট আছে যারা আপনার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো আমি আচ্ছা, বাহ, পার্টিসিপেন্টদেরকে বলবো যে কেউ যদি ভাইয়াকে কোনো প্রশ্ন করতে চান, নিজের কোনো মতামত দিতে চান ভাইয়া শর্ট ফিল্ম নিয়ে, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনার প্রশ্ন বা আপনার কথাটি বলতে পারেন। আচ্ছা, এখানে কি কেউ ইন্ডিয়া থেকে আছেন? তো বুঝতে পারবেন না আবার বাংলা। হ্যালো। হ্যালো, হ্যালো ভাইয়া। পার্টিসিপেন্টরা কেউ কথা বলতে চাইলে জি বলুন। জি, আমি রায়হান আতিক বলছিলাম, আমার কিছু বলার ছিল এই বিষয়ে। জি জি অবশ্যই। আচ্ছা, মাধি ভাইয়ের কাছে প্রশ্ন, আমি এই টপিকটা যেটা নিয়ে উনি এখন বললেন যে তার কাছে অডিও ভিজুয়ালটা নিয়ে তিনি গল্প বলতে চান, যে ইমেজ আর শব্দ দিয়ে আলটিমেটলি, তার মানে সিনেমাটা একটা কালেকটিভ ফর্ম অফ আর্ট। সেই হিসাবে স্টোরি, আপনি তো এইগুলো সব ইউটিলাইজ করে একটা গল্প বলতে হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কাছে গল্পটা বেশি গুরুত্ব রাখতেছে না কেন, এটা একটা প্রশ্ন। আর এই ইমেজ আর অডিওর পাশাপাশি আপনার কাছে কালার, আর এখন যে ভিএফএক্সটা ইদানিং ব্যবহৃত হচ্ছে, এটার সিনেমাটিক ব্যবহার আপনার কাছে কতটা গুরুত্ব রাখে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা খুবই ভালো প্রশ্ন, যে গল্প আমি গুরুত্ব দিচ্ছি। আমার কথাটা বোধহয় একটু অন্যরকম শোনাচ্ছে, সরি সের জন্য। আমি বলতে চাচ্ছি যে গল্প আছে, কিন্তু আমরা যে অনেক সময় মনে করি গল্পটা মেইন, তখন আমরা সিনেমাটিক জিনিসটা হারিয়ে ফেলি। এটার মধ্যে যে টাইম আছে, স্পেস আছে, এই জিনিসগুলা বিলীন হয়ে যায়। অথচ সিনেমাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে টাইম এবং স্পেস খুব গুরুত্বপূর্ণ। অথচ আমি যখন শুধুমাত্র গল্পে মনোযোগী হচ্ছি, যেটা কিনা আমার কাছে সবচেয়ে মনোযোগের সহজ পথ, সেটার জন্য আমি সিনেমার অন্যান্য বিষয়ের ইমেজ, এর শব্দ, এর টাইম স্পেসের যে খেলা, সেটা আমরা মনোযোগ দিতে পারি না আর কি, বা আমরা সেটাকে এড়াই। এটাকে বুঝতে পারলাম রায়হান? জি ভাইয়া, কিন্তু এইখানে আমরা তো একটা পার্ট বাই পার্ট সিনেমার কাজটা করে থাকি। প্রথমে হ্যাঁ যদি হ্যাঁ, আমরা গল্পটা সাজাই, গল্পটা গুরুত্ব থাকলো, তারপর যদি আমরা ফিল্মের ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করি, তখন ফিল্মের ট্রিটমেন্টের গুরুত্ব থাকলো। আমার কথা বলার পয়েন্ট হচ্ছে এটা, যে কোনোটা ছেড়ে কি কোনোটা, যে না কোনোটা না, ছেড়ে। ছাড়ছি না আর কি। আমি আমি বলতে চাচ্ছি যে আমি পুরো জিনিসটা সিনেমাটিক ভাবে দেখছি, তারপর লিখছি। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। বুঝতে পারলাম, আমি যখন জি জি। লিটারেচার লিখছি, তখন হুম কিন্তু হুম। আমি হচ্ছে আমার অন্তর্গত যে ভাবনা সেগুলা লিখছি, যে সে তার মনে হয় এটা বা ওইটা, তাই না? জি জি। কিন্তু আমি যখন সিনেমাটিক ভাবে ভাবছি, তখন কিন্তু আমি অডিও ভিজুয়াল ছাড়া জিনিসটা লিখতেও পারছি না আর কি। স্ক্রিপ্ট তো তাই, আপনিও জানেন। হ্যাঁ হ্যাঁ, জি জি লিখছি অবশ্যই। অডিও ভিজুয়ালি লিখছি। আমি বলছি যে আমি যদি একটা সিন, যেমন আমার মা
গ্লাসে পানি খায়, এটা লিটারেচার একরকম হবে, কিন্তু আমি যখন সিনেমাটিক ভাবে দেখছি আমি দেখবো যে তার মুখের উপর কতটুকু আলো পড়েছে, উনি কোন স্পিডে পানি খাচ্ছেন, উনি কোথায় দাঁড়ায় আছে, সেটাকে আমি লং শটে দেখবো, মিড শটে দেখবো, না ক্লোজ আপে দেখবো উনি পানি খাচ্ছে। এখন জি ওই জি সময়ে কি আলোটা কি সকালের আলো না সন্ধ্যার আলো না বিকেলের আলো, এটা তারপর হচ্ছে পাশে যে শব্দ হচ্ছে, এখন এটা কোনো শহরের শব্দ, গ্রামের শব্দ না ইত্যাদি, ফলে পুরো জিনিসটা আমি সিনেমাটিক ভাবে ভাবছি। এরপর আপনি এটা থেকে গল্পটা বের করছেন। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে হচ্ছে সিনেমার শুরুটা সিনেমাটিক ভাবে, সেখানে গল্প একটা এলিমেন্ট হিসেবে আসে, গল্প অবশ্যই থাকে, গল্প ছাড়া তো আমি সিনেমায় এতক্ষণ ধরে আমি কি বলবো যে জি এক্স্যাক্টলি। আমার মা গ্লাসে পানি খাচ্ছে, এটা ধরেন গল্প, এটা তো আমি হ্যাঁ জানি, এই গল্পটা জি নিয়ে আমার কোনো আপত্তি নেই, গল্প থাকবে, কিন্তু এই গল্পটাকে আমি সিনেমাটিক ভাবে দেখতে হবে। আমার মনে হয় এটাই আমরা ল্যাকিংস অফ সেন্স বলবো আমি, আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় আমি দেখি যে শুধু মাত্র ওই গল্পটা থাকে, কিন্তু এটার যে সিনেমাটিক ভুবন আছে, সিনেমাটিক ওয়ার্ল্ড আছে, সেটা আমি মিস করি। জি, আশা করি জি এই আর বুঝতে কি। একমত পেরেছি। আপনার আর সাথে এই বিষয়ে। না না, এটা আলোচনার আসলে অনেক সুন্দর একটা আলোচনা হইতো যদি আমরা শুধু এটা নিয়ে আলোচনা করতাম, কারণ এটা আমার কাছে মনে হয় যে আমরা ক্লিয়ার না, এটা হওয়া দরকার, সবাই সবসময় হওয়া দরকার, অন্তত সিনেমার শুরুতে এটা থাকা দরকার, তাহলে আমরা যখন সিনেমা বানাবো এই হেজিটেশন গুলো থাকবে না। আর আরেকটা হচ্ছে যে আপনি বলেন ভিএফএক্স এর ব্যবহার, ভিএফএক্স অনেক সময় আমার খুব ইন্টারেস্টিং লাগতেছে ইদানিং, ভালো লাগে যে ধরেন এটা তো অবশ্যই প্রশ্ন করতেছে এখন এটা সিনেমাটোগ্রাফি নাকি ভিএফএক্স নাকি এটা যিনি পোস্টে করছেন তারই কৃতিত্ব, এরকম অনেক ব্যাপারই তো আসে, সেটা আছে, ওইটা আমিও আসলে পরিষ্কার বলতে পারবো না, এটা যেহেতু এখন অনগোয়িং বিতর্ক, কিন্তু আমি বলবো যে এটা ইন্টারেস্টিং। আর এখনকার সময় এটা আরো ইন্টারেস্টিং হয়ে যাবে যখন কিনা আপনি অনেক বেশি মুভ করতে পারবেন না, আসলে এরকম অনেক বিষয় সামনে আরো সত্য হয়ে যাবে, যে আপনি তো ভিএফএক্স বা ইফেক্টস এগুলোর উপরে হয়তো বেশি নির্ভর করবেন। জি। আচ্ছা, আমাদের আর মাঝে আমি আরেকজন। হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া, বলেন আপনি আর রায়হান। কিছু বলার থাকলে মাহাদি বলেন। ভাই জি জি। আচ্ছা আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, রায়হান। অবশ্যই অবশ্যই। জি জি। আমি কালার নিয়ে যে প্রশ্নটা রাখছিলাম যে ও, হ্যাঁ, তারকোভস্কি বলছিল যে উনি কালারকে মনে করেন যে ডিস্ট্রাকশন, যে আমার পুরো ইমেজটা হ্যাঁ, ডিস্ট্রাকশন কালারটা ক্রিয়েট করে। যদি সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা হয় তখন দর্শকরা বেশি কানেক্ট করতে পারবে, কোন ইমেজ নিয়ে তার ডিস্ট্রাকশন হবে না। দূরে একটা এলিমেন্ট আছে সেটা তাকে ডিস্ট্রাক্ট করবে না, কিন্তু কালারটা নাকি ডিস্ট্রাক্ট করে। আমি এখানে আর কি কিছুটা ভিন্ন মত রাখি, যে আপনার এই বিষয়ে মতামতটা কি, যে কালারটা কত গুরুত্বপূর্ণ, নাকি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট কে প্রাধান্য দেবেন, যে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করলে যেটা হয় যে আর্টটা ডিল করা কম লাগে, অনেক কিছু আপনি চুরি করতে পারেন, ছোটখাটো জিনিসগুলো যে আচ্ছা আচ্ছা দর্শককে আমি ফাঁকি দিতে পারেন। এই বিষয়ে আচ্ছা, আপনার মতটা কি, যে কালারটা কত গুরুত্ব রাখে আর ব্ল্যাক এন্ড হোয়াইটটা কতটা গুরুত্ব রাখে? দুইটাই গুরুত্বপূর্ণ, আমার এমন কোনো আর কি পার্সোনাল ডগমা নাই যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটই হইতে হবে, এটা ওনার মতামত, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ, উনি নিশ্চয়ই আহ, তার ফিলোসফিক্যাল জায়গা থেকে ওটা বলছেন, সেটা আমি বুঝতেও পারি কেন বলছেন। আর আপনার যেটা কালার নিয়ে, কালারে অনেক কাজ আছে, অনেক অনেক কাজ, মানে এটা তো এভাবে বলা যাবে না, সাদা কালো কাজও আছে, বিখ্যাত কাজ, গ্রেট ফিল্ম আছে, কালার ফিল্ম আছে, গ্রেট ফিল্ম, তাই না? জি জি। এটা তো আর বলা যাবে না যে কালার ফিল্ম থেকে ব্ল্যাক ফিল্ম, ব্ল্যাক এন্ড হোয়াইট বেশি সুপিরিয়র, এমন কোনো ব্যাপার নাই। অবশ্যই না, কিন্তু হ্যাঁ আমার প্রশ্নটা ছিল যে যে হ্যাঁ, কালারটা আমাদের কি এইটা মাথায় রেখে করা উচিত, গল্পটা বলা উচিত যে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, নাকি আমার গল্পটা ব্ল্যাক এন্ড হোয়াইট ডিমান্ড করে কিনা সেই অনুযায়ী গল্পটা বলবো? অবশ্যই এটা তো একটা ডিসিশন, ধরেন আমরা কয়েকদিন আগে তো দেখছেন যে পথের পাঁচালী কালার, দেখছেন তো জি জি, নিশ্চয়ই। এই জন্য এই তো আমি টপিকটা সেটাই তোলা বলছি, আর কি। হ্যাঁ সেটাই বলছি যে এইটাও ডিসিশন, এটাও ডিরেক্টোরিয়াল জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, সবাই কিন্তু সাদা কালো বানায় না, এটাও আপনাকে স্বীকার করতে হবে হ্যাঁ যে সবাই, তাহলে তো সবাই বানাতো, এবং যখন কালার চলে আসছে তারপর অনেকে ব্ল্যাক এন্ড হোয়াইট বানাইছে, কারণ এটা ডিসিশন। আর আরেকটা যেটা বললেন যে ফাঁকি দেয়া যায়, এটা আমি অবশ্য একটু দ্বিমত পোষণ করব। সেটার কারণ হচ্ছে যে সাদা কালোর আলাদা সেন্স দরকার হয়, গ্রে স্কেল, ওইখানেও প্রত্যেকটা জিনিসের আপনার কালার জানতে হয়। আসলে আমি একটা বাটি যদি রাখিও সাদা কালো সিনেমায়, সেটা আমাকে জানতে হবে যে এটাকে ব্লু নাকি হোয়াইট, কারণ আমার সামনে যে সাবজেক্ট আছে সে কি সাদা কাপড় পরে আছে নাকি হচ্ছে ব্ল্যাক কাপড় পরে আছে, সেটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। মানে আমি কালারই দেখতেছি জিনিসটা, কিন্তু আমি যখন শেষে জিনিসটা থ্রু করতেছি সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা একটা ডিসিশন। লাইট ফ্রম ঢাকা আপনি দেখবেন, এটা যদি জি জি। কালার হতো এটা আরেক রকম একটা সিনেমা হতো, কিন্তু এটা যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি বলবো এটা একটা তার সাহস যে সে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে করছে।
হ্যাঁ, ফলে ফাঁকি দেওয়ার জন্য করছে সবসময় আমার কাছে মনে হয় না। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। আর কালারে আরেকটা ব্যাপার আছে, আমি কালারে মনে করি যে আমাদের আশপাশে যে ক্যামেরাগুলো আছে এখন, এগুলোর জি। অনেকগুলোই কালারের ক্ষেত্রে খুবই আমি বলবো যে বাজে আর কি। ওই রিচনেস ও দিতে পারে না বা ওইটা অ্যাচিভ করতে পারে না। এক্স্যাক্টলি। যে কারণে হচ্ছে আমরা যখন কালারে কাজ করতে যাই তখন অনেক সময় পুরো জিনিসটা আর কি ভেঙে পড়ে আর কি। জি। কালারের অ্যালগরিদম বা যেটাই বলেন, যদি টেকনিক্যাল জায়গা থেকে দেখেন, ওগুলো ওই রিডিংটা অনেক সময় দিতে পারে না। পোস্টে যদি ভালো কাজ না হয় ফলে ওই কালারটা অ্যাচিভ করাটা খুব কঠিন। এই তবে কালার বা সাদা কালো কোনোটা নিয়ে কোনো এরকম কোনো ইয়ে নাই, ব্যাপার নাই। দুইটা জি দুই রকম রায়হান, অ্যাপ্রোচ। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমরা আবার আসবো আপনার কাছে। জি, ধন্যবাদ। রাশা হাত থ্যাংক ইউ। তুলেছেন, আমি রাশাকে বলবো যে আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ। আর কেউ? জি রাশা, আপনি কি শুনতে পাচ্ছেন? কে? হ্যালো রাশা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, উনি সম্ভবত কোনো আচ্ছা, উনি টেকনিক্যাল নাই। প্রবলেম ফেস হ্যাঁ। করছেন। আমাদের সাথে আরো কিছু পার্টিসিপেন্ট আছে যারা হ্যান্ড রেজ করেছে। হুমায়ুন শ্রাবণ, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, ধন্যবাদ আপু। থ্যাংক ইউ লাকভেল টিমকে যে এরকম একটা আয়োজনের সুযোগ করে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরিচিত অনেককে পাচ্ছি লকডাউনের সময় দেখতে এবং ভাইয়ার সাথে কথা বলার সুযোগ হচ্ছে। তো আমার প্রশ্নটা ছিল ভাইয়া, আপনার গল্প ভাবনা প্রত্যেকের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, আপনি কিভাবে কাজ করছেন গল্প ভাবনা এবং প্রি প্রোডাকশন নিয়ে। তো সেই জায়গা নিয়ে যদি আপনি বলতেন তাহলে মানে আমার আগ্রহের জায়গাটা সেখানে, যেহেতু আপনার কয়েকটা কাজ দেখা হয়েছে বা আপনি শর্ট ফিল্ম গুলো করেছেন, তো সেখানেও একটা গল্প ভাবনা প্রত্যেকটার আলাদা হয়তো প্যাটার্ন আছে বা একটা নিজস্ব প্যাটার্ন, তো সেই জায়গা সেটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। গল্প ভাবনা আরেকটু এলাবোরেট করবেন নাকি? হ্যাঁ, মানে বলতে চাচ্ছি যে আপনি যে একটা ফিল্ম বা একটা ফিল্মের কনসেপ্ট ভাবলেন, সেই কনসেপ্টটার বা অনেক ক্ষেত্রেই তো অনেক কনসেপ্ট আসে, এবং কনসেপ্টটাকে কিভাবে আপনি হ্যাঁ। সেটা স্ক্রিপ্টে রূপান্তর করছেন বা সেই জায়গাটা নিয়ে, ও বা আচ্ছা। সেই স্ক্রিপ্ট থেকে আচ্ছা, ফিল্মের আচ্ছা। জায়গাটা, মানে প্রি প্রোডাকশনের প্রসেসের ভাবনার জায়গাটা নিয়ে। আচ্ছা, সেটা ফিচার ফিল্মের ক্ষেত্রে যেমন আমার মনে হচ্ছে যে আমি লেখাটা শুরু করছি আমার আশপাশ থেকেই। আমার গল্পের সোর্স বা অনুপ্রেরণার সোর্স যেটাই বলেন, সেটা হচ্ছে যে আমার আশপাশ থেকে আমি মনে করি যে এলিমেন্টস গুলো নিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার ফিচার ফিল্মের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমি তখন বাসায় বিড়াল পালতাম। আমার 2টা বিড়াল ছিল। আর আমি আর আমার ওয়াইফ প্রায় হচ্ছে ওদের ক্যাট লিটারের জন্য বিভিন্ন জায়গা থেকে এরকম বালু জোগাড় করতাম। বালু আপনারা জানেন যে অনেক সময় ক্যাট লিটার হিসেবে ইউজ করা যায়। জি ভাইয়া। আমরা এরকম বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতাম। তো আমি একরকম অভিজ্ঞতা হইতো, আমার ওয়াইফের আরেক রকম অভিজ্ঞতা হইতো। নানান ধরনের বিচিত্র অভিজ্ঞতা, যে বালু নিতেছেন কেন, বিড়াল কি বালু খায় নাকি, নানান ধরনের কথাবার্তা। তো এরকম করতে করতে দেখলাম যে আমাদের কিছু অভিজ্ঞতা হয়, আমার ওয়াইফ ওগুলো শেয়ার করে। তো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে যে কিনা বালু জোগাড় করে তার বিড়ালের জন্য এবং একটা বাসায় একলা থাকে, তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি লাইন হতে পারে এবং ওটা আমি সিনেম্যাটিক উপায়ে আমার অডিয়েন্সের সামনে হাজির করতে পারবো। তো তখন আমি হচ্ছে ওই একটা গল্প দাঁড় করাই। তখন আমার মনে হয় যে এটা তো ছোট, তো এটার সঙ্গে কি কি রিলেট করা যায়। তখন আমার মনে হয় যে এমন যদি আমি আরো ক্যারেক্টার বের করি যাদের প্রত্যেকের জীবনেই স্যান্ড আছে, বালু আছে, তাহলে আমি এটা একটা অদৃশ্য, যেটা কি আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নাই, এরকম ক্যারেক্টারদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবো। তখন আমি ওই মেয়েটাকে নিয়ে একটা ছেলেটাকে নিয়ে এরকম করে হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি। এবং আমার মনে হয় যে এই শহর যেখানে কিনা বালু একটা কনস্ট্রাকশনের গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে কাজ করে, তো একটা সোশ্যাল অ্যাসপেক্ট এটার মধ্যে আছে এবং ফিলোসফিক্যাল অ্যাসপেক্টও আছে স্যান্ডের, যে বালু এটা তো একটা অস্থিতিশীল জিনিস যেটার উপর কিনা হচ্ছে তারা তাদের হ্যাপিনেস বা তারা তাদের স্বপ্নের নগরী তৈরি করতে চায়, একই সঙ্গে যেটা যে কোনো সময় কিনা আবার ধূলিসাৎ হয়ে যেতে পারে।
তো এগুলো নানান বিষয়াদি নিয়ে আমি দেখলাম যে এটা পুরোটা একটা সিনেমাটিক ওয়ার্ল্ড ক্রিয়েট করা সম্ভব। এইভাবে হচ্ছে আমি আমার যেটা ফিচার ফিল্মের এখনো কাজ করতেছি আমি, সেটা আর কি লিখে ফেলি আর কি। এখনো যেটা লিখতেছি, 5th ড্রাফট করলাম, দেখা যাক। আচ্ছা, আমাদের মাঝে থ্যাংক আরো ইউ ভাইয়া। আমি কি পার্টিসিপেন্ট আছেন। পরিষ্কার করতে পারলাম? জি ভাইয়া, আমি এই প্রশ্নটাই করছিলাম। হ্যাঁ, জি, আচ্ছা, আমাদের মাঝে আরো একজন পার্টিসিপেন্ট আছে যিনি কথা বলতে চান, হাসান মাহমুদ। হ্যাঁ, আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলুন। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে হ্যালো, আপনি তো কে হাসান মাহমুদ? হ্যালো, হাসান মাহমুদ ভাই, আপনি হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলবেন? আমি ওই যে আমার নাই। হ্যাঁ ভাইয়া, আমারই হচ্ছে যে কল করছে, গ্রামে তো নেট করে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আপনার লাস্ট ইয়ারে তো আপনি যেহেতু কান ফিল্ম ফেস্টিভ্যালে গেছেন, তো ওইখান থেকে আমার নিশ্চয়ই আপনি হচ্ছে যে মানে ওয়ার্ল্ড সিনেমার সাথে একটা দেখাশোনা হয়েছে ভালো, বা হচ্ছে যে কন্টেম্পোরারি সিনেমা কি হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। সো কিছুদিন আগে আপনি হয়তো জানি না থাকবেন যে ওই যে উই আর ওয়ান যে গ্লোবাল হ্যাঁ, উই আর ওয়ান, হ্যাঁ হ্যাঁ, ওইটার ইয়াতে হচ্ছে যে মানে অনেকগুলো কাজ দেখা হয়েছে আর কি। সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড সিনেমার যে ল্যাঙ্গুয়েজটা, ওইটা আসলে আমরা অনেক পিছিয়ে আছি। মানে আমি এই জগৎটার সাথে অতটা হচ্ছে যে পরিচিত ছিলাম না। তা আপনার তো হচ্ছে যে ওইখানে যে অনেক অভিজ্ঞতা হয়েছে, বা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড কন্টেম্পোরারি সিনেমা আসলে তার ভাষার দিক থেকে কতটা ম্যাচিউর, বা হচ্ছে আপনি কিভাবে দেখছেন ওই জায়গাটা? সো ভাষার দিক থেকে যদি আপনার কোনো মানে পর্যালোচনা থাকে আর কি। হ্যাঁ, এটা ভালো যে একটা তো গেছি ফেস্টিভ্যালে যাওয়ার পর দেখ মাহদি ভাইয়ের কথা শুনতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি সম্ভবত ভাইয়ের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমরা কি ভাইয়াকে মেসেজ করা যায় এমন কিছু? না, এগুলো তো একটু পরে ঠিক হয়ে যাবে, আসলে ইন্টারনেট সমস্যা করেই থাকে। মাহদি ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, I texted him sound issues, so প্যারা নাই। ভাইয়ার ফোনটা কেটে গেছে, মেবি আবার হ্যাঁ, আপনি টেক্সট করতে পারেন অবশ্যই। আমি টেক্সট করেছি, so we'll connect soon. আচ্ছা ভাই, আমাদের সাথে আসতে আসতে আমরা নিজেদের মধ্যে একটু কথা বলতে পারি। আই এম টাইম এই ফিল্মটি কারা কারা দেখেছেন, কারো জাস্ট কেমন হ্যালো লেগেছে? হ্যালো। হ্যালো, আচ্ছা ভাইয়া চলে এসেছে। সরি, আমার কোথায় সমস্যা করছিল মনে হয়। আচ্ছা, হ্যাঁ, এখন কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা সিনেমাটিক ভাবে এক্সপ্লোর করতে পারি না, সেটা একটা। এবং আরেকটা দুর্বলতা আছে আমার, যেটা আমরা লোকার্ডো ফেস্টিভ্যালে আলোচনা করেছি সাউথ এশিয়ান বা বিশেষত বাংলাদেশি সিনেমা নিয়ে, সেটা হচ্ছে আমাদের সাউন্ডের অবস্থা খুব খারাপ। টেকনিক্যালি যদি বলতে হয়, সবাই এই জিনিসটা খুবই সমালোচনা করে। কোথাও আমাদের কাজ পৌঁছাইলে সেটা সাউন্ডের যে দুর্বলতা সেটা স্পষ্ট হয়ে যায়, কারণ ওটা অনেক জায়গায় প্রজেকশন হয় বড় একটা জায়গায়, তখন অনেক ভুল ধরা পড়ে। এবং এত ভুল নিয়ে আসলে অনেক জায়গায় সিনেমা দেখানো সম্ভব হয় না। এগুলোর কারণে আমাদের অনেক সিনেমা আসলে ঝরে পড়ে। তো টেকনিক্যাল বিষয়ে, তারপরে একটা ক্রাফটম্যানশিপ তো আছে যে কোনো একটা জিনিস তৈরি করার সিনেমা, সেই ক্রাফটম্যানশিপেরও ল্যাকিং আছে আমাদের। আর্টের কথা তো পরে, আর কি ক্রাফটিং এর জায়গাটাও আমাদের আরো শক্তিশালী হতে হবে, এটা একটা দুর্বলতা। আর এবার যেমন আমি কানসে দেখছি যে ধরেন বিভিন্ন দেশের বুথ আছে, বিভিন্ন দেশের সিনেমা আছে, কিন্তু ধরেন আমাদের হাজিরা তো কম অনেক। তো এই হাজিরাটা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে আমি মনে করি, যে এখন দেখবেন অনেক প্ল্যাটফর্মে বাংলাদেশি সিনেমা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি সিনেমা, নেপালি সিনেমা নিয়ে বাইরে অনেক আগ্রহ আছে। তো আমার মনে হয় যে এখন চাইলে যেটা মনে করছেন যে ল্যাক আছে, সেটাকে ওভারকাম করা সম্ভব। নেগেটিভ তো একটা ব্যাপার আছে যে আমরা কেন পৌঁছাতে পারি না, কিন্তু আমার কথা হচ্ছে পৌঁছানো সম্ভব।
আমরা যদি সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ, যে আপনি যে বললেন যে বাইরের সিনেমাগুলো এমন হয়, তাহলে প্রথমে আপনি স্টাডি করেন যে আপনার আসলে কিসে সমস্যা হচ্ছে, আর কি ওই সিনেমাটা এমন, আমারটা এমন কেন। বা আমরা যেমন বিভিন্ন ফিল্ম মেকারের নাম বলতেছিলাম, তারকোভস্কি হোক বা স্করসিসি হোক বা বার্গম্যান হোক, যেই হোক, যে ওনার ক্রাফটসম্যানশিপ বা ওনার সিনেমা বানানোর ধরন আর আমি যেটা বানাচ্ছি সেটাই কি ল্যাকিং হচ্ছে, যে আমি আমার সিনেমা নিয়ে একটা অন্য প্ল্যাটফর্মে পৌঁছাতে পারতেছি না কেন। তাহলে এটা যদি আমি বারবার নিজেকে জিজ্ঞেস করি এবং প্র্যাকটিস করি, আমার মনে হয় যে এইটা ওভারকাম করা সম্ভব। কারণ আমাদের অনেক ভালো ভালো আইডিয়া আছে, অনেক কিছু আছে, সেটাকে সিনেমাটিক ভাবে এক্সপ্লোর করলে নিশ্চয়ই সেটা সম্ভব। এই আর যেমন এবার আমি দেখলাম যে কানসে কোস্টারিকার সিনেমা প্রথমবারের মতো দেখাচ্ছে। কোস্টারিকার একটা সিনেমা ছিল, তার মানে ওদের সিনেমা আগে কখনোই দেখায় নাই। এখন হয়তো দেখা যাবে নিয়মিত ওদের সিনেমাও আছে। শুধু কানস না, ধরেন বার্লিন, ভেনিস, রোটেরডাম আছে, তারপরে সানডেন্স আছে, বিভিন্ন জায়গায় সিনেমা নিয়ে হাজির হওয়া সম্ভব। ভাইয়া আমার প্রশ্নটা ছিল আসলে মানে ভাষার জায়গা থেকে আসলে সিনেমাকে আপনি মানে আচ্ছা সরি, কন্টেম্পোরারি সিনেমাকে আপনি কিভাবে দেখতেছেন ওইটা? হ্যাঁ আচ্ছা, ভাষার জায়গা থেকে আমার ওই যে সিনেমাটিক, আমি ভাষার জায়গাটা বলবো যে আমরা আসলে সিনেমাকে যে সিনেমার মতো করে দেখাইতে হয় সেটা ঠিক অনেক সময় পেরে উঠি না। যেমন প্রথম ইমেজ থেকে শেষ ইমেজ পর্যন্ত একটা কনসিস্টেন্সি লাগে ভাষার। যে ধরেন আমি একটা উপন্যাস লিখছি, এই উপন্যাসটা অনেক বেশি রিয়েলিস্টিক একটা উপন্যাস, ধরেন এটা আমি জানি এইভাবে লিখতে হবে। বা আমি আরেকটা উপন্যাস লিখলাম যেটা কিনা অ্যাবসার্ড, সেটার একটা কনসিস্টেন্সি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন ওয়েটিং ফর গোডো যখন লিখতেছে বেকেট, তখন উনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কনসিস্টেন্সি বজায় রাখতেছে। বা দস্তয়েভস্কি যখন ক্রাইম এন্ড পানিশমেন্ট লিখতেছে, তখন একটা কনসিস্টেন্সি বজায় রাখছে তার ভাষার মধ্যে, তার ক্যারেক্টারদের ডায়লগ দেওয়ার মধ্যে, তার প্লটের উত্থান পতনের মধ্যে, বা তার অ্যাক্ট গুলার আর্কের মধ্যে। কিন্তু যখন আমি সিনেমা বানাতে যাচ্ছি, আমাদের সিনেমার ক্ষেত্রে হঠাৎ করে ফল করে। আমার নিজেরও লিখতে গিয়ে মনে হয় যে আমাদের অনেক সময় মনে হয় যে আমার যে প্লট বা যে আর্ক, ওইখান থেকে হঠাৎ করে পরের সিনে যখন যাচ্ছি আগেরটার সঙ্গে তাল থাকে না, ওই সুর তাল লয় থাকতে হবে। তাহলে আমার মনে হয় যে যেই ভাষায় আপনি বলতে চান, এখন আপনি অ্যাবসার্ড ভাষায় গল্প বলতে পারেন, রিয়েলিস্টিক ওয়েতে বলতে পারেন, আপনি সুরিয়াল স্টাইলে বলতে পারেন, এখন সেটা আপনার ব্যাপার। কিন্তু ওইটার একটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভাষার একটা কনসিস্টেন্সি থাকা লাগবে, যেন আপনার চরিত্ররাও ওইভাবে কথা বলে। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার একটা পার্সোনাল অপিনিয়ন আপনার সাথে শেয়ার করি যে ভাইয়া আপনি হয়তোবা কার্লোস রেগার্ডস এর সাইলেন্ট লাইটটা দেখে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ছিল। তো মানে ওইটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে মানে আমরা যেটা হচ্ছে যে মানে সিনেমাকে এতদিন ধরে বইলে আসতেছি যে কালেকটিভ আর্ট, সে হচ্ছে যে লিটারেচার থেকে নেয়, সে হচ্ছে যে অন্যান্য যে আর্ট পেইন্টিং থেকে নেয়, বা হচ্ছে যে বাকি যে সব আর্ট ফর্ম আছে। সো ওই সিনেমাটা দেখে মনে হয়েছে সিনেমা সে ওইগুলা থেকে হচ্ছে যে সে নিজে একটা ফান্ডামেন্টাল কিছু হইতে চাইতেছে। তো এটা এবং এবং হচ্ছে যে আমি একটা অমনিভার্স দেখছিলাম আপনার এই ইয়ার ওয়ানে, ওইখানে হচ্ছে যে ছোট ছোট কিছু কাজ ছিল, মানে অনেক ভালো লাগছে আর কি, যে সাইলেন্ট লাইটের যে ব্যাপারগুলো ছিল এখানে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করছি দেখলাম। তো ওই ফেস্টিভ্যালে যেসব কাজ আপনি দেখছেন এই টেন্ডেন্সিটা কেমন ছিল, বা হচ্ছে যে গল্প যে বলার যে ভঙ্গিটা, আমরা যেটা গল্প বলতেছি সো কল, সেটা বাদ দিয়ে হচ্ছে যে সিনেমা হচ্ছে যে টোটালি ভিজুয়াল একটা এক্সপেরিয়েন্স হইতে পারে, বা হচ্ছে যে এইটাই কি নরমাল হয়ে যাবে কিছুদিন পরে ওয়ার্ল্ড সিনেমাতে? সেটা তো বলা কঠিন আমার পক্ষে যে ভবিষ্যতে এরকম হবে কিনা। কারণ ভবিষ্যতে ক্যাপিটালিজম থাকবে, ভবিষ্যতে বাজার থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, অনেক কিছুই থাকবে, ওর ডিমান্ড থাকবে। ফলে চাইলেও হয়তো এরকম সিনেমা সর্বত্র দেখা যাবে না, সেটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এরকম সিনেমা কার্লোস রেগার্ডস হচ্ছে এরকম ফিল্ম মেকার, এরকম কিছু ফিল্ম মেকার আছেন, দুর্লভ ফিল্ম মেকার, যারা হচ্ছে চান যে সিনেমাটাকে শুধু সিনেমার মতো করে দেখতে এবং সমস্ত জায়গা থেকে সে মুক্তি চায়। এই জন্য তার সিনেমাগুলো এরকম। এবং উনি পার্সোনালি কোনো স্ক্রিপ্ট লেখেনও না, উনি স্টোরি বোর্ড করেন। ওনার পুরো সিনেমাটার স্টোরি বোর্ড তার কাছে থাকে। স্টোরি বোর্ডের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনি চাইলে দেখতে পারেন, যে শুরু থেকে শেষ দৃশ্য পর্যন্ত ওনার কাছে সবকিছু আঁকা থাকে, বা প্রত্যেকটা দৃশ্য থাকে তার কাছে, যে একটা গ্লাস কিভাবে তুলছে সেটারও ছবি থাকে। মানে উনি কনসিভই করেন এভাবে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত। এবং ট্র্যাডিশনাল স্ক্রিপ্ট উনি কখনোই লেখেন না, এটা তার অ্যাপ্রোচ। আমার যেমন স্ক্রিপ্ট লিখতেই হবে, এক একজনের এক এক অ্যাপ্রোচ থাকতেই পারে।
এখন আবার অনেকে আছে যেমন কিরোস্তামি হচ্ছে এলাবোরেট স্ক্রিপ্ট কখনোই লিখতেন না। উনি মনে করতেন যে আমি যদি পুরো স্ক্রিপ্ট লিখেই ফেলি তাহলে এটা সিনেমা বানানোর কিছু নাই। এই জন্য উনি পুরো স্ক্রিপ্ট লেখার পর দেখতেন যে যদি এটাতে আর তার কিছু দেওয়ার থাকে তাহলে তিনি বানাতেন, আর যদি না থাকে তাহলে এটা অন্য কাউকে দিয়ে দিতেন। যেটা উনি শুরু থেকে শেষ পর্যন্ত লেখেন এরকম স্ক্রিপ্ট উনি অনেককে দিয়ে দিয়েছেন যে অন্যরা ওই সিনেমা বানাইছে। যেমন জাফর পানাহি ওনার স্ক্রিপ্ট থেকে সিনেমা বানাইছে, বা এরকম আরো অনেক এক্সাম্পল আছে। তো এরকম অনেক ফিল্ম মেকার আছে, সেটা কিরোস্তামি, কার্লোস রেগাডাস বা তারকোভস্কি, তারা চায় যে এই সিনেমা সমস্ত কিছু থেকে যেন বের হয়ে নিজের একটা যেন শুধুমাত্র সিনেমাটিকই হয়ে ওঠে, এই চেষ্টাই তারা করছেন। তো এইটা খুবই মুশকিল, যে আবার এটাও বলা কঠিন যে এরকমই হইতে হবে এমন কোনো ব্যাপার নাই, কারণ এক একজন এক একভাবে কাজ করে। বার্গম্যান যেমন স্ক্রিপ্ট লিখছে বা সত্যজিৎ রায় স্ক্রিপ্ট লিখছে, প্রভাবী তৈরি করার চেষ্টা করছে, এক একজন একরকম আছে, কিন্তু এদের অ্যাপ্রোচ হচ্ছে তারা পিওর সিনেমার জায়গায় যেতে চায়, তাদের একটা ডগমা আছে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, হাসান মাহমুদ ভাইকে অনেক ধন্যবাদ। আরো দুজন আছেন যারা হাত তুলেছেন ভাইয়ের সাথে কথা বলতে চান। মনোয়ার, আপনাকে আমি অনুরোধ করবো আপনি মাইক্রোফোনটি আনমিউট করে কথা বলুন। মেহেদী ভাইয়া কেমন আছেন আপনি? হ্যালো, ভালো। কে? মনোয়ার আছে। আচ্ছা আরে মেহেদী ভাইয়া, মনোয়ার, আপনার কাছে কি যেটা হ্যাঁ বলেন। আচ্ছা যেটা বলার ছিল সেটা হচ্ছে কি যে আমি যতটুকু জানি আপনি তো লাস্ট 10 ইয়ার্স থেকে মুভি টুভি বানাচ্ছেন আর কি, বা এগুলো নিয়ে আছেন। তো হ্যাঁ, আমার সবচেয়ে যেটা আমার মনে গেঁথে আছে সেটা হচ্ছে আপনার এই আই এম টাইম আর হচ্ছে ফটোগ্রাফ অফ স্কুল টিচার। তো এটাই আমি মানে প্রতি বছর একবার হলেও দেখি, মানে আমার কাছে সেই দুটাই আছে এখনো। হ্যাঁ, তো মানে 10 বছরের তুলনায় আপনি যে পরিমাণ কাজ করেছেন, তো মানে আপনার এই বানানো আমার কাছে অনেক কম মনে হচ্ছে, মানে এটার পিছনে আপনার লজিক কি? আচ্ছা, ধন্যবাদ মনোয়ার, অনেকদিন পরে দেখলাম। আসলে কম বেশি এইভাবে ব্যাপারটাকে আমি কখনো চিন্তা করি নাই যে 10 বছরে। হ্যাঁ, আমার যেমন 2012 থেকে 12তে একটা কাজ আছে, 13তে আরেকটা করলাম, আবার 17 আছে দুইটা, আর এই তো তারপর আমি আমার ফিচার ফিল্মের কাজ করছি। তো সিনেমা বানানোর জায়গা থেকে আমি বলবো যে একজন ফিল্ম মেকার আসলে আর কয়টা সিনেমা বানায়? 5টা 6টা। হ্যাঁ, ব্যতিক্রম আছে, যেমন ফাসবিন্দার হয়তো 40টা সিনেমা বানাইছে, বা বার্গম্যান 40টা বানাইছে, বা অজু 40টা 35টা, এরকম কিছু সংখ্যাটা হবে ভুলে গেছি, এরকম সিনেমা বানাইছে। কিন্তু এমনিতে একজন আসলে আর কয়টা সিনেমা বানাবে? ফিচার ফিল্ম বানাবে 4-5টা 6টা, এর বেশি তো ফিল্ম মেকার কি বানাবে? কারণ ফিল্ম মেকিং এর ফাঁকে তাকে আসলে অনেক বড় প্রিপারেশন নিতে হয় একটা সিনেমার জন্য। যেমন প্রি প্রোডাকশন, এই স্ক্রিপ্ট রাইটিং এ হয়তো আমার 2 বছর চলে যাচ্ছে, 1 বছর চলে যাচ্ছে। তারপর একটা সিনেমাটার জন্য আমাকে প্রোডাকশনের জন্য টাকার জন্য এর ওর কাছে দৌড়াইতে হচ্ছে, সেটা আবার 1 বছর। তারপরে হচ্ছে সিনেমাটা বানাইতে আরেক বছর। তারপর হচ্ছে ওইটাকে আবার লোকজনের কাছে পৌঁছানো, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। তো আমার মনে হয় যে 3-4 বছর তো ফিচার ফিল্মের জন্যই লাগে। আর শর্ট ফিল্মের ক্ষেত্রে বলবো যে সেটার জন্য আমাকে একটা প্রিপারেশন নিতে হয়, স্ক্রিপ্ট লিখতে হয়, টাকা জোগাড় করতে হয় আর কি। যদি এটা হয়তো যে আমি পেন্টিং যদি হইতো, পেন্টিংও অনেক বড় একটা কি বলে কষ্টসাধ্য বিষয়। কেউ আবার মনে করবেন না যে সিনেমার চাইতে সিনেমা বেশি কষ্টসাধ্য পেন্টিং এর চাইতে, এরকম কিছু বোঝাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সিনেমায় অনেক বেশি লোকজন এঙ্গেজ করতে হয়, যেটার জন্য অনেক সময় চলে যায়, এবং সেই জন্য হয়তো কম সৃষ্টি হয়। এটা একটা কারণ হতে পারে। আর আরেকটা কারণ হতে পারে যে যেটা মনোয়ার বলতে চাচ্ছে, আমি হয়তো অলস, সেটাও হতে পারে। মনে হয় আপনার মাইক্রোফোনটি আপনার আনমিউট। আরো অনেক অনেক কাজ করবেন, কারণ করি, আর অনেক শুভকামনা থাকলো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমি কি বুঝাতে পারছি? তবে আমি জি। অলস, এটা হচ্ছে সবকিছুর উপরে সত্য। আর যেগুলো বললাম সেগুলো অন্যদের জন্য সত্য আর কি। আমি বললাম যাতে আপনি অন্য অন্য ফিল্ম মেকারদের অন্যভাবে রিড করেন আর কি, যারা 10 বছর হয়তো 2টা কাজ করছে, তাদের হয়তো কারণ আছে, কিন্তু আমারটা অলস। ওকে, অ্যাকনোলেজ করলেন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। মনোয়ারকে অনেক ধন্যবাদ। সুস্মিতা সেন আপু কথা বলতে চাচ্ছেন। আপু, আপনি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে কথা বলুন। মেহেদী ভাইয়া, আপনার কাছে আমার 3টা প্রশ্ন ছিল মূলত।
একটা প্রশ্ন হচ্ছে, হাসান যে কোশ্চেনটা করলো যে ভাষা বিষয়ক যে বিষয়টা ও আর কি জানতে চেয়েছিল, ওই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো না আর কি, মানে আমি জিনিসটা আচ্ছা ভালোভাবে বুঝিনি। আচ্ছা, এটা একটা। হুম। আরেকটা হচ্ছে আপনার ভাষার প্রশ্নটা কি এটা যদি আপনি একটু বলেন, ওকে আপনি, হ্যাঁ মানে হাসানেরটা ঠিক আছে, কিন্তু আবার যদি হ্যাঁ, আপনি একটু ও রিপিট যে করেন। ও যে প্রশ্নটা করেছে এবং আপনি যে ওকে এক্সপ্লেনেশনটা দিলেন, মানে আমার কাছে ওই জিনিসটা ক্লিয়ার হয়নি পুরোটা আর কি, মানে আমি আরেকবার একটু এটা আপনার আচ্ছা, থেকে জানতে চাচ্ছি। ধরেন আমি যখন কবিতা লিখছি সেটা একটা ভাষা আছে বা ওটা হুম একটা ছন্দ আছে, এখন আমি কি অক্ষরবৃত্ত ছন্দে লিখবো নাকি হচ্ছে অমিত্রাক্ষর লিখবো, বিভিন্ন ব্যাপার হুম আছে, বা আমি কি এটা ওপেন রাখবো কিনা, বা আমি প্রোজ স্টাইলে লিখবো কিনা, অনেকগুলো বিষয় আছে। তেমনি বা আপনি মিউজিকের ক্ষেত্রে সারেগামা আছে, এখন ফিল্মের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা শর্ট আছে, তাই না, শর্ট ডিভিশন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা এটার আলো আছে, তারপরে এটার সাউন্ড ডিজাইন আছে। আমি সবগুলা কি ভাষা বলছি, যে হুম সবকিছু মিলে সিনেমা একটা কিছু তৈরি করে। যেমন আমি বললাম যে সে পানিতে ঢিল ছুঁড়লো, এটাকে আমি কবিতা লিখতে পারি, এটা থেকে মিউজিক বের করতে পারি শব্দ তরঙ্গ থেকে। আবার আমি যখন এটাকে সিনেমাটিক ভাষা থেকে দেখবো তখন আমি এটা শর্ট কম্পোজ করব, এটা কোন আলোতে নিব সেটা আমি ডিসিশন নিব, এবং কোন শব্দ এখানে সংযোজন করব সেই ডিসিশন নিব। এই সব কিছু মিলেই সিনেমার ভাষা। আর এই ভাষাটাকে আমি রপ্ত করতে পারি কিনা এবং এই ভাষাটা আমি হচ্ছে আমার সিনেমায় অ্যাপ্লাই করতে পারি কিনা মুন্সিয়ানার সাথে, সেটার উপরই আমার দক্ষতা নির্ভর করে। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ, এবার বুঝেছি। আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে অনেকেই হচ্ছে যখন কোনো গল্প লেখে বা ফিল্মের জন্য কোনো স্ক্রিপ্ট রেডি করতে যায়, তখন অনেকের মাথায় এটা কাজ করে যে আমার গল্পটা খুব আহামরি হওয়া লাগবে বা এক্সট্রাঅর্ডিনারি কিছু, মানে আপনি কি এই বিষয়টার সাথে একমত যে এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগবে বা অতি সাধারণ কিছু নিয়েও একটা গল্প হতে পারে? আমি এই বিষয়টা নিয়ে খুবই কনফিউজড আর কি। হ্যাঁ, এটা খুব চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি হওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনার অর্ডিনারি আসলে অনেক এক্সট্রাঅর্ডিনারি। তো ধরেন আমার ফটোগ্রাফস অফ স্কুল টিচার, ওইখানে আমার মনে হচ্ছে গল্প কিছুই নেই। একজন স্কুল শিক্ষক তার ফটো অ্যালবামের ফটোগুলো দেখছেন এবং তার অতীত কি করছেন, স্মৃতিচারণ করতেছেন, এটা ছাড়া তো এখানে আর কিছু নাই। ওটার মধ্যে দিয়ে আমরা একজনের লাইফের একটা অংশ দেখতে পাই। বা আরেকটা হচ্ছে যে কোনো গল্পই আপনি এভাবে দাঁড় করাতে পারেন, কিন্তু সিম্পল জিনিস। যেমন আমরা যদি কিরোস্তামির একটা সিনেমা দেখি, হোয়ার ইজ দ্য ফ্রেন্ড সং, সেখানে কিনা একটা বাচ্চা আরেকটা তার সহপাঠীর খাতা ভুলে বাসা নিয়ে আসছে এবং সেটা ফেরত দিতে চায়। এই যে তার রেসপন্সিবিলিটি বা এই যে তার অনেস্টি, সেটাই তো আমরা দেখি 1 ঘন্টা ধরে, হ্যাঁ। তার জার্নিটা দেখি। তো সিম্পলিসিটি আসলে অর্জন করাটাই বরং কঠিন। আর আমরা অনেক সময় হয় কি যে একটা স্ক্রিপ্ট খুব এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু সিনেমাটা যখন আমরা বানাই তখন সেটা সিনেমা হয়ে দাঁড়ায় না, তাই না? আবার অনেক সময় অনেক সিম্পল জিনিস, যেমন কিরোস্তামির ওই সিনেমার থেকে অনেক ভালো গল্প কিন্তু আপনি আমাকে বলতে পারবেন যে ওইটা অনেক এক্সট্রাঅর্ডিনারি গল্প, যে আর কি দুইটা বাচ্চা, একটা বাচ্চার খাতা আর একটা বাচ্চা ফেরত দিতে গেছে, এর থেকে অনেক এক্সট্রাঅর্ডিনারি গল্প আমিও লিখে বসে আছি। কিন্তু কেন আমার সিনেমা কিরোস্তামির মতো হচ্ছে না? কারণ হচ্ছে উনি ওই সিম্পল জিনিসটাকে সিনেমাটিক ভাবে দেখাতে পারে, সিনেমাটিক জার্নির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারে, যে কারণে আমরা হাজার বছর ওনার সিনেমা স্মরণ করবো এবং যে কারণে কিনা ওই সিনেমা আমরা সবসময় দেখবো। এটা হচ্ছে ওই সিনেমাটার শক্তি। ফলে এক্সট্রাঅর্ডিনারি হওয়ার দরকার নাই, অর্ডিনারি জিনিস এক্সট্রাঅর্ডিনারি হয়ে উঠতে পারে সিনেমাটিক জার্নির মধ্যে দিয়ে, অবশ্যই সেটা সম্ভব। আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন এই যে আই এম টাইম যে ফিল্মটা করছেন, এটা করার সময় মানে ফিল্মের একটা বড় অংশ হচ্ছে বাজেট। তো এই বাজেটের যে বিষয়টা, এই বিষয়টা আপনি কিভাবে নির্ধারণ করেন, মানে যে আমার বাজেট আমি এইভাবে একটা ডিস্ট্রিবিউশন করতেছি যে আমার সাউন্ডের জন্য বা এডিটের হ্যাঁ, জন্য, এটা একটু আমি ক্লিয়ার হতে চাই, বাজেটের বিষয়টা আমি আচ্ছা, বুঝিনি। হ্যাঁ, বাজেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে সিনেমাটা বানাবো এটার উপর সবসময় আর কি বাজেট রিলেটেড থাকে। যে আমি যদি এখন মনে করি যে আমি খুবই অনেক বাজেটওয়ালা সিনেমা বানাবো, যে ব্লেড রানার বানাবো, এটা তো সম্ভব না। ফলে আমাকে বাস্তববাদী হইতে হবে, বুঝতে হবে সিনেমার এটা একটা নেগেটিভ পজিটিভ যেটাই বলেন, এটা একটা সীমাবদ্ধতা। তো ওইটারও বাজেটিং এর ক্ষেত্রে আমি যেটা করছি যে আমার খরচ বলতে হচ্ছে, আমি দেখলাম যে আমার শুধু ক্যামেরায় খরচ আছে, আমার সাউন্ডে খরচ আছে, আর যে মেইন কাস্ট ওকে আমি আমার বন্ধু, কিন্তু আমি বলতেছি না যে আপনিও আপনার বন্ধুকে নিবেন, বন্ধুকে নিতেও পারেন, আবার কাউকে আপনি হয়তো পে করলেন বা যে কোনো ভাবে নিতে পারেন। তো আমার অভিজ্ঞতা হচ্ছে আমার বন্ধুকে আমি নিচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্টও ছিল আমার একজন বন্ধু,
আর ক্যামেরা আমি নিজেই করছি, এডিটিংও আমি নিজেই করছি, তারপরে সাউন্ড ডিজাইনও আমি তখন নিজেই করছি, ফলে আমার এই খরচগুলো হয়তো দিতে হয় নাই। এখন ওইটার বাজেটের ক্ষেত্রে আমি বলবো যে আমি খুবই কম বাজেটে সিনেমাটা তৈরি করছি, অনেক কম বাজেট। আর আমি শুটিংও করছি হচ্ছে 6 থেকে 7 দিন, এবং আমরা প্রতিদিন একই লাইটে শুট করতে যেতাম, সেটা হচ্ছে দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে একই ধরনের লাইটের কনসিস্টেন্সির জন্য আমরা ওই সময়টা ইউজ করছি। যেহেতু আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সবার অ্যাভেলেবিলিটি, তারা কয়দিন থাকতে পারবে, হয়তো আমি তাদের কাছ থেকে 7 দিন ধার করছি, আর ওই 7 দিন আমি হচ্ছে ওই সময়গুলোতে 7 দিন ধরেন 5 ঘন্টা করে শুট করছি, 12 ঘন্টা হচ্ছে টোটাল, 5 কত 35 ঘন্টা শুট করছি আমরা। করে হচ্ছে তারপর আমি সিনেমাটাকে এডিট করছি, যেখানে হয়তো আমার কোনো টাকা খরচ হয় নাই, সাউন্ড ডিজাইন করছি যেখানে আমার টাকা খরচ হয় নাই, আমার বন্ধুকে বলছি একটু মিউজিক করে দিতে, ওইখানে টাকা খরচ হয় নাই। ফলে আমি বলবো যে কখনো কখনো আপনি এভাবে করতে পারেন, এভাবে সম্ভব, সবসময় তো সম্ভব না, পে করতে হবে, কিন্তু এভাবে সম্ভব। আমি তো মনে করি যারা প্রথম তৈরি করতেছে তাদের এইভাবেই করতে হবে, কারণ আপনি যদি মানুষের হেল্প না নেন তাহলে, বা হেল্প না চান, তাহলে আসলে অনেক সময় তৈরি করতে পারবেন না, আপনাকে চাইতে হবে, মানুষ দিবে। ওইখানে আপনি বাজেটটাকে আর কি একটা অল্প পরিসরের মধ্যে রাখতে পারবেন। আচ্ছা, ডকুমেন্টারি ফিল্মের ক্ষেত্রেও কি মানে বাজেটের বিষয়টা সেম ভাবেই আসবে, অ্যাপ্লাই হবে? এই জায়গায় আপনাকে একটু দূরদর্শী হইতে হবে যে কি পরিমাণ খরচ আপনি করতে পারেন। এটা কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্ক আছে, যে আমি মার্কেটে গেলে আসলে কি করব, বা এটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারেন যে আমি এটা কিনবো, কি যদিও আপনি জানেন না যে শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আপনার কিন্তু একটা ছক থাকে। তো সিনেমা বানানোর সময় ডকুমেন্টারির ক্ষেত্রে যেহেতু এটা এলোপাথারি খরচ হয়ে যেতে পারে, কিন্তু সেটা কখনোই আপনার ধারণার বাইরে যেন না যায়। আপনার একটা আইডিয়া করতে হবে, যেমন ধরেন আপনি একটা মাছের বাজারে শুট করবেন সাপোজ, তো ওই বাজারটা আপনি কতদিন যাবেন, ওই বাজারটা স্টাডি করবেন যে আপনি কোন কোন সময়ে আপনি আসলে আপনার ইন্টারভিউ গুলো, আপনার শুটিং গুলো আপনি করতে পারবেন, এবং ওই সময় আপনার ক্যারেক্টাররা কি সকালে নাস্তা খাচ্ছে কিনা, বা দুপুরের খাবার খাচ্ছে কিনা, নাকি রাতের খাবার খাচ্ছে, ওইটারও একটা ডিজাইন রাখা। তারপরে অন্যান্য বিষয়গুলো মনে রাখা, যে বৃষ্টির দিন হলে আপনার অ্যাপ্রোচ কি হবে, সামনের দিনের আবহাওয়াগুলো কেমন। এটা যদি আপনার পুরো জিনিসটা আপনার মাথায় থাকে, ডকুমেন্টারির ক্ষেত্রেও আপনি আসলে টাকা বেশি খরচ করবেন না, আপনি বরং প্রপার উপায়ে ইউটিলাইজ করতে পারবেন। কিন্তু যদি হয় যে আপনি জানেন না আসলে এখানে কখন কি হয়, তারপর আপনি একজনের ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছেন, উনি আসলে ইন্টারভিউর সময় দেয়ই না, ফলে আপনার দেখা গেল যে আপনি হয়তো সকালে নাস্তা দিয়ে জিনিসটা কভার করতে পারতেন, সেখানে হয়তো আপনার সারাদিন আপনার ক্রু, আপনার ক্যারেক্টার সবাইকে খাবার দিতে হচ্ছে। এগুলো হচ্ছে অপচয় হবে আর কি। ফলে এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। কম টাকা দিয়ে সম্ভব ডকুমেন্টারি, যদি আপনি প্রি প্রোডাকশন ভালো করেন, সবকিছু প্রি প্রোডাকশন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আমি হ্যাঁ। বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুস্মিতাকে। তামিম আছেন আমাদের সাথে। তামিম, আপনি কথা বলুন, আপনার মাইক্রোফোনটি আনমিউট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মাহাদি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে কে বলছেন? হ্যাঁ, তামিম বলছি। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ। যে ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক ফিল্ম মেকার হচ্ছে তাদের ফিলোসফি জায়গা ঠিক রাখে, দেখে কাজ করে। তো মানে এটাকে আপনি কিভাবে দেখেন যে তার ফিলোসফির জায়গাটা যখন যে কোনো ধরনের মুভি করতেছে, ওটা ক্ষেত্রে তার ফিলোসফি জায়গাটা সে চেঞ্জ করতে না। তো এইটা কি হচ্ছে, আপনি কিভাবে দেখেন সেটা আপনি যদি বলতেন আপনার মতো। ফিলোসফি কি আর কি জীবনের যে দর্শন সেটাই শুধু, নাকি অন্যান্য ব্যাপারও হ্যাঁ আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জীবন এটা তো দর্শন। আচ্ছা আচ্ছা, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ফিল্ম মেকারের ওটা থাকা উচিত, সেটা ফিল্ম মেকিং হোক, পেইন্টিং হোক, বা কবিতা লেখা হোক, যে কোনো বিষয়ে ফিলোসফি থাকতে হবে, বা ওই ফিলোসফি অনুযায়ী আমরা চলি। এখন সিনেমার ক্ষেত্রেও সেটা, আমরা সিনেমাটিক ওয়ার্ল্ডে তো সেটা প্রতিফলিত হইতেই হবে, নাহলে তো এটা মিথ্যা হবে। বানাইতে পারে কেউ, কিন্তু সেটা তো নিজের সঙ্গে তো তাহলে আর কি বোঝাপড়াটা হলো না। হ্যাঁ, তো না, এখন দেখা যায় যে অনেক ফিল্ম মেকার আছে আবার তার নিজের ফিলোসফির জায়গাটা চেঞ্জ করে হয়তো ব্যবসা সাফল্যের জন্য একটা মুভ করতেছে, হ্যাঁ দেন হ্যাঁ, আবার হচ্ছে হয়তো আবার আবার ফিলোসফির জন্য হয়তো পড়া একটা মুভ করতেছে। মানে আপনি এটা কি কিভাবে দেখেন আর কি, এটা বলতে এটার জন্য আর কি। আচ্ছা, আমি কিভাবে এই দেখতেছি, জি জি জি। এটা তো আমার কাছে সবসময় মনে হয় যে নিজের সঙ্গে আর কি মিথ্যাচারণ আর কি, নিজের সঙ্গেই তো মিথ্যা বলতেছে।
আমি একটা জিনিস বিশ্বাসই করি না সেটা আমি বানাইতেছি, এটার মানে কি? এটা তো শুধু সিনেমার ক্ষেত্রে না, এটা তো আপনার ব্যক্তিগত জীবনে, ধরেন আপনার পার্সোনাল লাইফেও তো এটা ইফেক্ট করবে। আপনি একজনকে কোনো দেখতেই পারেন না, কিন্তু তার জি, সঙ্গে হ্যাঁ আপনি হ্যাঁ উপর দিয়ে হয়তো হাসি খুশি দেখাচ্ছেন, এটা তো হিপোক্রেসি। হ্যাঁ, তাই এইটা না? হচ্ছে এখন মানে অনেক হচ্ছে, সেই জন্য সব এই জন্য ক্ষেত্রেই আর তো কি আমরা কোশ্চেনটা করা। হিপোক্রেসি আর দেখতে হচ্ছে পাচ্ছি। জি জি জি, হ্যাঁ সেটাই, এই জন্য আসলে কোশ্চেনটা করা, কারণ হ্যাঁ চারদিকে আসলে এই জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে বিচ্ছিন্ন না, আপনি যেটা বলছেন এটা খুবই ইন্টারেস্টিং যে ফিলোসফি আসলে থাকে কিনা। থাকে না, কারণ আমাদের দেখবেন কি এই আশেপাশেও এই ভাইরাসের সময়ও আমাদের হঠকারিতা তো আর কমে নাই, তাই না? আপনি অক্সিজেন কিনতে যান এখন 35,000 জি টাকা, জি জি তাই জি, না? আমি ফোন দিছি আবার চারজন চার রকম হ্যাঁ বলছে, হ্যাঁ আমার এক বন্ধুর জন্য প্রয়োজন হয়েছে, তো ফলে আর কি বিশাল একটা আবার গোষ্ঠী তৈরি হয়ে গেছে যে আপনার অক্সিজেন সেটা নিয়ে টানাটানি করবে। ফলে হঠকারিতা তো আপনি আসলে সব জায়গায় দেখেন, সিনেমা তো দেখবেন, সিনেমা তো আর কোনো এমন আলাদা কিছু না। হ্যাঁ, এইটা তো মানে এটা বেশি দেখা যাচ্ছে এই জন্য আর কি। আর হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, যে মানে এই যে আরেকটা জিনিস হচ্ছে ইন্সপাইরেশন, যে আপনি হচ্ছে যে একটা একটা গল্পের জন্য ইন্সপাইরেশন, এইটা হচ্ছে হ্যাঁ। আপনাকে মানে কোথা থেকে মানে হচ্ছে ধরেন আপনি কোথা থেকে পান, বা হচ্ছে আপনার জন্য সেটা কিভাবে কাজ করে? আমি একদমই আমার আশপাশ থেকে নেওয়ার চেষ্টা করি, অথবা কোনো আমি যে লিটারেচার পড়ি বা যেই পেন্টিংটা দেখি সেখান থেকে খুঁজি। তবে আমার মনে হয় যে আমার চারপাশেই অনেক ইন্টারেস্টিং ঘটনা এবং উদ্ভট ব্যাপার স্যাপার ঘটে বলে আমার মনে হয়, বা সেখান থেকে আমি জোগাড় করতে পারি চাই। এটা আমার নিজের মতামত। এখন আহ, আপনি চাইলে অন্য খান থেকেও নিতে পারেন সেটা, যেমন আমি যদি ফ্যান্টাসি কোনো কিছু তৈরি করতে যাই তখন সেক্ষেত্রে নিশ্চয়ই আমাকে একটা অন্য ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে, যেমন লর্ড অফ দ্য রিংস, কিন্তু সেটার সঙ্গে বাস্তব একটা ব্যাপারও থাকতে হবে, যেটা আমরা লর্ড অফ দ্য রিংসও দেখতে পাই, সেটা যতই ফ্যান্টাসি হোক সেটার মধ্যে রিয়েলিস্টিক উপাদানও আছে। তো আমার ক্ষেত্রে ওইটা হয় না, আমার জি ক্ষেত্রে জি অনেক বেশি চারপাশ থেকেই আমি নেওয়ার চেষ্টা করি। জি, আচ্ছা, আমি ধন্যবাদ ভাইয়া। আপনাকে জি অনেক হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। সুফি কথা বলতে পারছে না, ওনার মাইক্রোফোন একটু সমস্যা, উনি একটা রিটেন কোয়েশ্চেন দিয়েছে, আমি একটু হ্যাঁ, সেটা পড়ে দিচ্ছি। কে সুফি? জি সুফি, আচ্ছা, আমি কোয়েশ্চেনটা পড়ে শোনাই। হ্যাঁ শিওর। Mahadeep bhai mentioned that we are falling behind with sound in international platform. Do হ্যাঁ, you think we are technologically behind or sound design wise? What is your recommendation for someone who is trying to become a sound designer? আচ্ছা, আমাদের এটা আমি বললামই মাত্র, সুইজারল্যান্ড একটা কারণ মাইকের শব্দ হচ্ছে। আচ্ছা, আহ, আহ, আমি লোকার্নোতে একটা ফেস্টিভ্যাল হয় সুইজারল্যান্ডে, সেটাতে অংশগ্রহণ করি 2018-তে। তখন আমরা আলোচনা করতেছিলাম, মানে আমরা না, যারা ইন্টারন্যাশনাল ডেলিগেট ইত্যাদি ছিলেন, যে তাদের মতামত হচ্ছে এশিয়া, এবং আমি মনে করি যে সেটা বাংলাদেশের কথাও আসছে, হয়তো ডিরেক্টলি আসে না, যে সাউন্ডটা খুব খারাপ হয়, এটা সত্যি, এবং আমরা পিছিয়ে আছি। কারণ সাউন্ড ডিজাইনের যে একটা ধারণা আছে, এটা সাউন্ড যে জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ করে ওরকম পেশাদার লোকই তো ধরেন আমাদের এখানে সংখ্যায় খুবই কম। আপনি হয়তো অনেক ক্ষেত্রে লোক পাবেন, কিন্তু সাউন্ডের লোক পাবেনই না, হয়তো এটা গ্ল্যামারাসও না, এই জন্য অনেক আগ্রহী হয় না। অথচ এটা একটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা যখন বড় একটা সিনেমা হলে, বা সিনেমা হল না হোক, আপনি যদি একটা ভালো হেডফোনে, আপনি একটা ল্যাপটপে বা আপনার টিভি সিস্টেমেও কাজটা দেখতে বসেন, দেখবেন যে সাউন্ড আপনাকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে। তো সাউন্ডের ক্ষেত্রে যেটা একটা সত্য হচ্ছে যে আমাদের সাউন্ডের অবস্থা ভালো না, সত্যি কথা বলতে। আর একটা হচ্ছে যে সাউন্ড ডিজাইনেরও সংখ্যা কম, এবং আমার পরিচিত খুবই কম লোকজন সাউন্ডে পড়াশোনাও করতেছে। আমার পরিচিত একজন এখানে, সে আজকে অংশগ্রহণ করে নাই বোধহয়, অথবা আছে পৃথিবী, সেও সাউন্ড নিয়ে কাজ করতেছে, পড়তেছে। তো আমার মতে সাউন্ড নিয়ে পড়া উচিত, এবং যেহেতু এখানে লিমিটেশন আছে, আপনি আভিড বলেন বা এরকম প্ল্যাটফর্ম যারা আছে তারা সাউন্ডের তো কোর্স করাইতেছে, যদি আপনি যে না পড়তে পারেন আপনি অনলাইন কোর্সগুলো করতে পারেন, এখন তো অ্যাভেলেবেল। আপনার হয়তো সফটওয়্যার কিনতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। আমার মনে হয় 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি, এরকম বিভিন্ন ওয়ার্কশপ আছে। তো যারা সাউন্ড নিয়ে আগ্রহী তারা এই কোর্সগুলো করতে পারেন, এবং অনেক কিছু করার আছে। আপনি যে শুধুমাত্র দেশে কাজ করতে হবে এমন না, এখন অনলাইনে আপনাকে আপনার প্রোফাইল ভালো হলে আপনার কাছে সাউন্ডের কাজ বাইরে থেকেও পাঠাবে, আপনি এখানে বসেও সাউন্ডের কাজ করতে পারেন। এবং সাউন্ডের কাজ যদি আপনি ভালো করতে পারেন, আপনাকে এখন যারা এখানকার আপকামিং ফিল্ম মেকার আছে তারাই হচ্ছে আপনার সঙ্গে যে ধরে ধরে খোঁজ করবে, আপনাকে ডাকবে। তো আমার মনে হয় যে আপাত দৃষ্টিতে এটা গ্ল্যামার নাই, কিন্তু এটা খুবই
গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো হয় যে আমাদের নতুন যারা আছে তারা যদি শুধু ক্যামেরার পিছনে না দৌড়ায়, যদি সাউন্ডও যদি দৌড়াইতো, আমার মনে হয় যে ভালো হতো। আমাদের সাউন্ড এতটাই খারাপ এবং এটা ইমপ্রুভ করার জন্য আসলে যে আমাদের চেষ্টা থাকা উচিত সেটাও একটু ল্যাকিং আছে। জি, সুফি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। হ্যাঁ, না আচ্ছা, পাইলেও আরেকবার জিজ্ঞেস করতে পারে, সমস্যা হ্যাঁ, নাই। আপনি অবশ্যই লিখতে হ্যাঁ, পারেন যদি আমি আমাদের পরিষ্কার inbox করতে এ। না পারি তাহলে প্রশ্ন করবেন প্লিজ। জি, আচ্ছা, আমাদের মাঝে আরেকজন কথা বলতে চান। খুব সম্ভবত ওনার নাম মার্কাস। আই এম সরি ইফ আই প্রনাউন্সড No, রং। it's right, it's right. So আমার যেটা প্রশ্ন ছিল কে সেটা আরকুশ? হ্যাঁ, হ্যাঁ, কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন? হ্যাঁ, ভালো। আচ্ছা, এই প্রশ্ন ছিল that how do you crack the filmmaking and directing script writing labs যেটা international standards এর, সেটা what is an approach for it which you follow? আচ্ছা, ল্যাবে গেলে বা হাবে গেলে যেটা আমি প্রথম ল্যাব বলবো যেটা খুব কাজেও লাগছে আমার, সেটা হচ্ছে লোকার্নোর ওপেন ডোরস যেটা হাব, যেখানে আমি আমার স্ক্রিপ্ট নিয়ে যাই। তো 2016-তে আমি প্রথমে অ্যাপ্লাই করি। তো 2016-তে আমার স্ক্রিপ্টটা খুবই অপরিপক্ক ছিল, তো সেবার আমি রিজেক্টেড হই। 2017-তে আবার অ্যাপ্লাই করি, সেইবারও রিজেক্টেড হই, কিন্তু তারা আমাকে একটা সুন্দর ফিডব্যাক দেয় যে এই ল্যাকিংস আছে। আর থার্ড টাইম যেটা হয় যে আমার সঙ্গে এখানকার প্রডিউসারও যুক্ত হয়। তো আমি মনে করি যে সবকিছু মিলিয়ে তারা থার্ড টাইম ওইটা অ্যাকসেপ্ট করে, সিলেক্ট করে। তো এবং আমি পরে যে বুঝতে পারি যে ওরা অনেক সময় দিতেও চায়, কিন্তু অথেন্টিক প্রডিউসারও লাগে এখান থেকে, কারণ না হলে তো গিয়ে ওইখানে কো প্রোডাকশন করাটা মুশকিল। তো ল্যাবের ক্ষেত্রে আপনার একজন অথেন্টিক বা যিনি কাজ করেছেন এরকম প্রডিউসার থাকা জরুরি। তাহলে অ্যাপ্লাই করার সময় ওইটা সিনেমা স্ক্রিপ্ট অবশ্যই ভালো হতে হবে, পুরো ডিজাইনটা ভালো হতে হবে, কিন্তু বাজেটিং, প্রডিউসিং এগুলো খুবই প্র্যাকটিক্যাল হতে হবে। না হলে ল্যাব বা হাবে ঢোকাটা একটু মুশকিল। এটা একটা দিক। আর ওইখানে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে ল্যাব হাব ওইখানে আপনার যদি প্রোডাকশনটা আপনি সত্যিকার অর্থে শেষ করতে চান, সেই ক্ষেত্রে আপনার কো প্রডিউসার জোগাড় করাটাও জরুরি। যে আপনার ইন্ডিয়া থেকে হোক বা আপনি বোধহয় এখন দুবাইতে আছেন, ওইখানকার প্রডিউসার হোক, এবং সেই প্রডিউসারের মধ্যে দিয়ে আপনি ইউরোপিয়ান কোনো প্রডিউসারকে যদি যুক্ত করতে পারেন, বা চায়না থেকে বা ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে হোক, আপনি যদি প্রডিউসার এনগেজ করতে পারেন, তখন একটা প্র্যাকটিক্যাল জায়গা এটা তৈরি হবে। তখন আপনি আরো সামনে আরো ল্যাবে যেতে পারবেন, এবং আরো ল্যাব থেকে আপনি গ্র্যান্ড পাওয়ার একটা উপায় বের করে ফেলতে পারবেন। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটার একটা প্র্যাকটিক্যাল জায়গা, যেটা হচ্ছে কাঠখোট্টা জিনিস। তখন তো আমরা শিল্প নিয়ে কথা বলতেছিলাম, তো ওইটা তো থাকবেই, কিন্তু ল্যাব হাব বা ওগুলাতে যেটা লাগে সেটা আমি দেখছি যে এই জিনিসগুলো দরকার হয়। আচ্ছা, ওরা দেখতে চায় that whether you will be able to make the film or not finally. এক্স্যাক্টলি এবল কিনা, কারণ ও কেন এটাতে আপনার কাছে আগ্রহী হবে, ও কেন হচ্ছে ইনভেস্ট করবে, বা এটার ফিউচার কি, এগুলো সবই তারা জানতে চায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর কি ওকে, আমাদের মাঝে আরেকজন কথা বলতে চান, আহমেদ সাকি ভাই, আপনি কথা বলুন। হারি ভাই, কেমন আছেন? হ্যাঁ সাকি, হ্যাঁ ভালো, কি অবস্থা? এই তো। যে ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে সিনেমায় আপনি অভিনেতাদের আসলে কিভাবে দেখেন? মানে এখন আমরা অনেক জায়গায় দেখি যে অভিনেতাকে বা অভিনেতাদের অনেক ন্যাচারালিস্টিক অ্যাক্টিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 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 চরিত্রটা আপনার দরকার বা যে চরিত্রটা ডিরেক্টরের দরকার, সে ওই ধরনের একটা মানে মানুষ বাস্তব থেকে তুলে এনে অভিনয় করাচ্ছে, এরকম নজরুল দেখছি। আবার অনেকে মেথড অ্যাক্টিংটাও প্রেফার করেন। তো আপনি আসলে অ্যাক্টরদেরকে আপনার সিনেমা কিভাবে দেখতে চান, বা আসলে অ্যাক্টরদের সাথে আপনার বোঝাপড়ার জায়গাটা কোন জায়গায়, মানে কিভাবে আসলে অ্যাক্টরদেরকে আপনি ব্যবহার করতে চান আপনার সিনেমায়? আচ্ছা, আমি তো এখন পর্যন্ত যেগুলো বানাইছি সেখানে তো আসলে অ্যাক্টরই নাই ধরেন। হ্যাঁ, অ্যাক্টিং তো তারা করতেছে কিছু, তবে আমার কাছে মনে হয় যে ধরেন একটা হচ্ছে যে আমি নন প্রফেশনাল নিয়ে কাজ করা, নন প্রফেশনাল নিয়ে কাজ করা মনে হয় যেমন আমার মা, সে মায়ের চরিত্রে থাকে, বা আর কি যে ফটোগ্রাফার বা ফটোগ্রাফি করে তাকে ওই ক্ষেত্রে রাখলাম আর কি, তাহলে হয় কি যে ওই জিনিসটা সে থ্রো করতে পারে। এটা অবশ্য নন প্রফেশনাল ক্ষেত্রে বা যারা হয়তো ওরকম কোনো অভিনয় করে না। কিন্তু প্রফেশনাল যদি হয়, আমার কাছে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে যে উনি টিভি, থিয়েটার এবং সিনেমায় এগুলোর পার্থক্য বুঝতে পারেন কিনা, এটা হচ্ছে আমার একটা দেখার বিষয়।
কারণ নাইলে হয় কি যে উনি লাউড হয়তো অভিনয় করতে পারেন, যেটা আমার দরকার নাই, বা উনি হয়তো খুবই ক্লোজ শটে বিভিন্ন এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করতে পারেন, যেটা হয় না অনেক ক্ষেত্রে হয়তো টিভি কেন্দ্রিক, বা এমন কোনো কিছু করতে পারেন যেটার সঙ্গে সিনেমার মঞ্চে কিভাবে অভিনয় করতে হয় সেটা হয়তো আপনি তফাৎ করতে পারেন না, সেই ক্ষেত্রে বিপদ। তো এই রিকোয়ারমেন্ট গুলো আছে আমার। যেমন আমার ফিচার ফিল্মে হয়তো আমি প্রফেশনালি নিব, বা যারা অভিনয় করেন এরকমই নিব, হয়তো নন প্রফেশনাল নিয়ে হয়তো কাজ করাটা মুশকিল হবে। তো সেই ক্ষেত্রে আমি চাবো যে যিনি কিনা নন প্রফেশনাল এবং প্রফেশনাল এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় ঘোরাফেরা করতে পারেন। মানে উনি প্রফেশনাল অভিনয় করেন অনেক সময়, কিন্তু উনি বুঝতে পারেন যে সিনেমায় ন্যাচারাল অভিনয় বলতে কি বোঝায় এটা সম্পর্কে ওনার একটা পরিষ্কার ধ্যান ধারণা আছে, তাহলে আমার মনে হয় যে আমি ওনাকে বুঝাইতে পারবো। হ্যাঁ, উনি ওরকম অভিনয় করতে পারেন, এটা ওনার পার্সোনাল অ্যাপ্রোচ, আমি তো কাউকে জোর করতে পারি না। কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে ওই জায়গাটা ভেঙে এখানে আসতে হবে সিনেমার। আপনাকে দেখলে যেন মনেই হয় যে আপনি হচ্ছে ব্যাংকের ম্যানেজার। এখন যদি আপনাকে মনে হয় যে না আপনি এখনো হিরো বা অন্য কিছু, তাহলে প্রবলেমেটিক। ওইটা ভেঙে ওই জায়গাটা আসতে হবে। আমি কি বুঝতে পারছি সাকি? জি, আমি বুঝতে পারছি। আরেকটা বিষয় ছিল যেটা হচ্ছে মেথড অ্যাক্টিং এর আচ্ছা, কেউ কি প্রশ্ন করতে চাচ্ছিলেন? হ্যাঁ সাকিব ভাই, আপনার সাথে একটু জাস্ট হচ্ছে যে মানে ওই ভাইয়ের যেটা, ভাইয়া আপনি কি হচ্ছে যে সামহাউ রবার্ট ব্রেসোর যে মানে অ্যাপ্রোচটা মানে হচ্ছে যে কাস্ট হচ্ছে মডেলের মতো, সে হচ্ছে যে না 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 ওইটা অন্য জিনিস, ওটা আমি জানি না। না না আচ্ছা না, আপনি কি ওই অ্যাপ্রোচে? না 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 একদম না, একদম না। ওনারটা না না, ওইটা ওনার অনেক বড় গ্রেট ফিল্ম মেকার, আমাদের ভাবনা চিন্তা যে ওনারা হচ্ছে এক্সট্রিম, ওই পেইন্টিং এর মতো করে দেখতে চায়, ক্যারেক্টারের কিছু মনে করে না, শুধু মডেল মনে করে। তো আমি চাই যে আমার মেইন চরিত্র যিনি অভিনয় করবেন ওনার মধ্যে দিয়ে তো আমি একটা ওয়ার্ল্ড দেখতে চাবো আর কি। ফলে ওনার কাছ থেকে ওই সত্যি এক্সপ্রেশনটা আমি আর কি আশা করি, যে আর কি একদম দেখলে যেন আর কি মিথ্যা না মনে হয়, এটাই হচ্ছে মূল রিকোয়ারমেন্ট। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনার কাছে মেথড অ্যাক্টিং বা এই বিষয়টাকে আপনার অভিনয়ের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়, বা এখন অনেকে মেথড? হ্যাঁ ইদানিং শুনতেছি, আমি নিজেও এটা আসলে অত ভালো জানি না মেথড অ্যাক্টিং। হ্যাঁ আসলেই জানি না, জানলে আমি নিশ্চয়ই বলতাম। আমার কাছে আসলে মনে হয় যে আমি একটা নিজের পদ্ধতিতে করাতে চাই, যে আপনি ঠিক এরকম করেন, একটা কাপ এভাবে রাখেন, আমি ঠিক যে অভিনয় করতে বলতেছি এমন না। আর দেখা যায় যে সাকি হয়তো কাপটা একরকম ভাবে রাখবে, আবার রিদি হয়তো কাপটা আরেকভাবে রাখবে, বা আরকুশ আরেকভাবে রাখবে, বা হাসান আরেকভাবে রাখবে। তো ওইটাই আমি দেখতে চাই যে বারবার রাখার ফলে কোনটা আমার আর কি আমার যে সিনেমাটিক ওয়ার্ল্ড, আমি যেমন যে ক্যারেক্টারকে আমি বাস্তবে দেখছিলাম সে যেভাবে কাপটা রাখছিল এটার সঙ্গে সাকির সঙ্গে বেশি মিলে না হাসানের সঙ্গে বেশি মিলে, তো ওইটাই তো আমি চিন্তা করবো। ধরেন আমি আমার বাবার চরিত্রে সাকিকে নিতে চাই, ধরেন যে এখন আমার বাবা এইভাবে আচরণ করতো, আর আমার মাথায় কিন্তু এটা আছে যে সে হয়তো যখন বাসায় ঢুকতো এভাবে ঢুকতো, আমার তো একটা ব্যাপার আছে। এখন সাকি ঠিক ওইটাই করবে তা না, আমরা তো একটা আমার বাবার বাইরে বিয়ন্ড বাবার জায়গাও যাইতে চাবো, কিন্তু কিছু সিমিলারিটিস থাকবে যেটা দিয়ে আমি হয়তো ওই সময়টায় ওই স্মৃতিটায় পৌঁছানোর চেষ্টা করব। তখন সাকি যখন ঠিক ওই জায়গাটায় পৌঁছাবে যে বাসায় সে কিভাবে ঢুকতেছে, যে ঠিক আমার ওই যে স্মৃতিটা সেটার সঙ্গে মার্চ করবে, তখন আমি মনে করবো যে এটাই হচ্ছে তার পারফেক্ট অভিনয় বলেন বা যেটাই বলেন। তার মানে আপনি ট্রায়াল এন্ড এরর বেসিসে যেতে চাচ্ছেন অনেকটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো বটেই আর কি, একটা তো থাকবে যে ভুল তো হবেই, যে এটা হয়তো, তবে এটা অভিজ্ঞতা যে ধরেন আমি সাকিকে দেখলে বুঝতে পারলাম কথা বলে যে না সে এটা পারবে, এটা তো হচ্ছে এক ধরনের দূরদর্শিতা বলেন, বা সেটা তো একজন ডিরেক্টরের থাকা উচিত যে আদৌ উনি আসলে এটাতে ওয়ার্ক করবে কিনা, তাই না? শুধু শুধু আমি সাকিকে নিলাম, আমি জানি যে এটা তো তার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা, কিন্তু আমি যখন জানবো যে হ্যাঁ সাকি এটা পারবে, তখন আমি নিশ্চিত আসলে কথা বলবো। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমার মনে হয় যে ডিরেক্টরের সাথে অভিনেতার মানে বোঝাপড়ার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি আসলে কি চাচ্ছেন, মানে ডিরেক্টরের ভাষাটা ধরতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ এক্স্যাক্টলি এটা সারাক্ষণ, এই জন্য বারবার হচ্ছে আপনার সঙ্গে আমার উঠা বসা করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, আপনি তো নিশ্চয়ই টেস্ট অফ চেরি দেখছেন, সরি। তো কিরোস্তামি একদিন গাড়ি চালাইতেছিল, তখন উনি দেখছে যে পাশে একটা গাড়িতে আরেকটা লোক বসা, তো উনি গেছে যায় বলছে যে আপনার সাথে তো আমি এই বিষয়ে কথা বলতে চাই এবং আমি আপনাকে এরকম একটা অফার করতেছি। পরে ওই লোক বলছে এটা কি বলতেছেন, পরে বললো যে হ্যাঁ আপনার সাথে দেখা করবো। পরে আসছে, উনি 6 মাস হচ্ছে ওই লোকটার সঙ্গে দেখা করছে, বসছে, কথা বলছে।
এবং উনি মিস্টার বাদী চরিত্রে যে ক্যারেক্টারটা আমরা দেখি, ওই বাদীর সঙ্গে, এবং উনি বলছে যে ওকে নিয়ে আমি একটা বায়োগ্রাফি লিখতে পারবো, এতটাই জানি আমি ওনার সম্পর্কে। হ্যাঁ, কিন্তু ওর সব জানি আমি, ও আগে কি করছে, পরে কি করছে, কি করে না করে, ও কিভাবে করবে, সবই উনি জানে। এবং উনি 6 মাসের মধ্যে উনি নিজে যে ওই উপত্যকায় গাড়ি নিয়ে চলাফেরা করে এবং কথা বলে, সেটাও আবার ভিডিও করে করে উনি হচ্ছে মিস্টার বাদীকে দেখাইতেন যে আপনি যে চরিত্রটা করবেন সে এগুলো ভাবতেছে বা এই কথাগুলো বলতেছে। তো আস্তে আস্তে ওই চরিত্রটা, এই যে মিস্টার বাদী ভাবা শুরু করছে যেটা উনি, হ্যাঁ, এটা করতে করতে ওনার মাথার ভিতরে এটা উনি ঢুকাই দিচ্ছে। তো এই জন্য উনি যখন শেষে দেখা গেছে যে এই ক্যারেক্টারটা কাঁদেও মিস্টার বাদী, যেটা উনি সিনেমায় রাখে নাই, উনি যেহেতু এতটা আর কি লাউড জিনিস রাখেন না, তো ওই ক্যারেক্টারটা আর কি ওইটাতে এত এঙ্গেজড হয়ে গেছে ওই লোকটা যে সুইসাইড করবে এটা মনে করে আর কি উনি নিজে ওটা ফিল করতেছিল। এটা হচ্ছে একটা এক্সাম্পল। আর আরেকটা এক্সাম্পল হচ্ছে কিরোস্তামি হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হোমে একটা দেখবেন যে বুড়ো লোক থাকে, যেটা হচ্ছে ওই বাচ্চাটার দাদা, গ্র্যান্ডফাদার। দেখিনি এটা। আচ্ছা, ওই গ্র্যান্ডফাদার হচ্ছে ওই সিনেমায় আপনি দেখবেন যে ধমক দিচ্ছে আর কি, যে কই গেছিলা আর কি, ইয়া করে আর কি, ডমিনেট করার চেষ্টা করে, যেহেতু সে বড়, যে আমার আমলে তো আমার বাবার আমাদের বেদ দিয়ে পিটাইতো, এখনকার বাচ্চাদেরও তাই করতে হবে। তো এইটা উনি যখন শর্টটা নিছে, এই চাচার সঙ্গে উনি হচ্ছে যে চা খাইতো এবং বলতো যে আপনার মতামত বলেন আর কি, যে বাচ্চাদের, তো বাচ্চাদের সম্পর্কে উনি এটাই বলতো। এখানে ডিরেক্টর ইন্টারফেয়ার করতে পারে না যে এটা কি বললেন, বাচ্চাদের মতো খুব খারাপ কাজ আর কি, উপদেশ দেওয়া তো ডিরেক্টরের কাজ না। ফলে উনি ওনার সঙ্গে কথা বলতেছে যে আসলে সোসাইটিতে বড়রা কি মনে করে আসলে আর কি, আমি আপনি তো ওনাকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই, বরং হচ্ছে সোসাইটিতে আসলে একজন বড় একজন ছোটকে কিভাবে দেখে সেটাই তো উনি এক্সপ্লোর করতেছে। ফলে যখন উনি শর্টটা নিছে, উনি কনফিডেন্টলি বলছে, একটা দেখবেন যে শর্ট ধরছে, ওই লোকটা বলতেছে যে বাচ্চাদের মারাই উচিত। মানে উনি ওনার সঙ্গে কথা বলতে বলতে আর কি উনি যেটা বলাইতে চায় আর কি, যে উনি ওনার কাছ থেকে যেটা আর কি বলে অভ্যস্ত এই বয়স্ক লোক, এবং উনি যেটা আর কি দেখাতে চায় সেটা আর কি বের করে নিয়ে আসে। এটা হচ্ছে নন প্রফেশনাল অ্যাক্টরদের ক্ষেত্রে এটা হয়, যে উনি এদের সঙ্গে সময় দিতেছেন অনেক, বা ওনার নিজের ধারণাই ওর ভিতরে ঢুকাইতেছে, এবং যার পর ওই ক্যারেক্টারটা মনে করতেছে যে ও সেটা, যেটা আমরা ক্লোজ আপেও দেখি যে ওই লোকটা মনে করতেছে ও মাকমাল বাপ, তাই না? নাকি আমরা সবসময় তো অন্য একটা চরিত্র হইতে চাই নাকি, ডিরেক্টরও কিন্তু অভিনেতা যে অভিনয় করে তা না, ডিরেক্টরও আসলে অন্য সবসময় অন্য একটা চরিত্র হইতে চাই। কেউ আসলে নিজের চরিত্র ভালো লাগে না, নাকি আমার নিজের চরিত্র আমার আসলে পছন্দ না, আমি সবসময় চাবো যে সামওয়ান এলস হইতে। এটাই মানুষ, আপনি কখনোই আপনি না, সেটা টিভির সামনে হোক আর আড়ালে হোক। এই আসলে আমরা অনেক কথা বলতে চাই কিন্তু আমাদের হাতে সময় খুব কম। 9:30টার মধ্যে আমরা খুব সম্ভবত শেষ করে ফেলবো। আর একটা প্রশ্নও নিতে পারবো। শাওন সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন, আমরা শাওনের প্রশ্নটি নিব। মাহাদি ভাই ভালো আছেন আশা করি। তো আমার প্রশ্নটি হচ্ছে আপনার কাছে যে হাব বা ল্যাব অনেক ক্ষেত্রে কি আপনার ক্রিয়েটিভ জার্নিতে বা আপনার ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে কোনো ব্যারিয়ার হিসেবে কাজ করে কিনা? আচ্ছা, আমার পার্সোনাল ক্ষেত্রে বলবো যে এটা ব্যারিয়ার হিসেবে কাজ করে না। আর কারণ এইটা একটা আপনার, তবে ব্যারিয়ার অনেক সময় তৈরি করতেও পারে, সেটা অন্যরা বলতে পারবে, কিন্তু আমার ক্ষেত্রে এটা ব্যারিয়ার না। এটারও কিছু টেকনিক আছে, যে আপনার নিজের ওয়ার্ল্ডটা যাতে অক্ষুণ্ণ থাকে। একটু আগে যিনি প্রশ্ন করছিলেন যে ফিলোসফি, সেটা ঠিক রেখে যদি আপনি ডিল করতে পারেন, এটা কোনো ব্যারিয়ার না। আর আপনি যদি দেখেন সত্যিকার অর্থে ব্যারিয়ার হচ্ছে, তাহলে মনে হয় ওই জায়গায় হাব ল্যাব ওগুলোর সাথে ডিল না করাই তাহলে হচ্ছে বেটার হবে। যদি এরকম আমি ডিল করতে না পারি, তাহলে আমার মনে হয় যে ওইখানে তো তাহলে আমি আর কাজ করতে পারবো না, বরং আমার যে ভিশন আছে বা আমি যেটা বলতে চাই সেটাও তো ডিস্ট্রয় হয়ে যাবে। বরং আপনি এটাকে একটা পজিটিভ একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখতে পারেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সিজু, হ্যাঁ সিজু। মাহাদি ভাই, আচ্ছা মাহাদি ভাই, এই যে মানে হাব অথবা ফিল্ম বাজারে প্রোডাকশন পিচ করার যে ফর্ম, মানে আমি একটা গল্প বলতে চাই সিনেমা, সেটা আমি আমার মতো করে স্ক্রিপ্টিং করছি বা কাউকে দিয়ে আমি স্ক্রিপ্টটাই করাই নিচ্ছি, তো ওই রকম জায়গাতে কি ধরনের মানে স্ক্রিপ্ট দিতে হয় বা কোন প্যাটার্নের, অথবা সেখানকার জন্য লাইক আপনি তো অলরেডি ফান্ডিং পেয়েছেন, ফিল্ম গ্র্যান্টও পেয়েছেন, আপনার স্ক্রিপ্টিং ফরম্যাটটা কি রকম অথবা পিচিং স্টাইলটা, এটা একটু জানতে চাই। আচ্ছা,
স্ক্রিপ্টটা তো ফরম্যাটেডই আর কি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সেভাবে লিখতে হবে। টপিক তো আপনি জানেন, সেটা তো আর যে স্ক্রিপ্ট আমি লিখছি সেটা কোনো হাবে যেতেও পারে নাও যেতে পারে, সেটা তো আলাদা বিষয়। আমি অ্যাজ এ ডিরেক্টর আমার স্ক্রিপ্ট অ্যাপ্লাই করছি, সেটা ফরম্যাটের জায়গা হচ্ছে সিজু যে স্ক্রিপ্টটা স্ট্যান্ডার্ড হইতে হবে। এর মানে না যে 1 পৃষ্ঠা মানে 1 মিনিট, এই প্রথাগত নিয়ম না, কিন্তু আর কি একটা আর কি ফরম্যাট আছে, কুরিয়ার ফন্টে লিখতে হয় বা পৃষ্ঠার এদিক ওদিক মার্জিন আছে, যেটা আপনি সহজেই পাবেন, বা না পেলেও আমাকে পরে নক করলেও আমি আপনাকে দিতে পারবো যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, এভাবে লিখতে হয়। এটা একটা ফরম্যাট। স্ক্রিপ্ট লিখতে হয়, ট্রিটমেন্ট দিতে হয়। ট্রিটমেন্টটা গুরুত্বপূর্ণ, বেশিরভাগ জায়গায় আপনার ট্রিটমেন্ট হিসাবে, স্ক্রিপ্ট না। ট্রিটমেন্ট হচ্ছে একটা 10 থেকে 12 পাতার জিনিস, যেটাতে পুরা চরিত্রগুলো আছে, প্রতিটা সিন আছে, তারপরে আপনার যদি প্লট পয়েন্ট থাকে, অ্যাক্ট থাকে, সেগুলো থাকবে। হ্যাঁ, ট্রেডিশনাল জিনিসগুলো যদি থাকে, আপনি নন ট্রেডিশনাল লিখতে পারেন, সেটা আলাদা এক্সপেরিমেন্টাল জায়গায়, কিন্তু আমি বলছি অ্যাজ ইউজুয়াল কথা, যে ওই ট্রিটমেন্টে ওই জিনিসগুলো থাকবে, কিন্তু এটা 10 পাতার মধ্যে পুরোটা আসবে, ডায়লগ থাকবে না কোনো। এটা একটা জিনিস আর কি। ধরেন আমি আর আপনি কথা বলতেছি, সেখানে ডায়লগ আছে যে মেহেদি এটা বললো, সিজু এটা বললো, এটা নাই, বরং মেহেদি আর সিজু জুম ইন্টারভিউ নিয়ে কথা বলছে, শেষ হয়ে গেল। এটা হচ্ছে ট্রিটমেন্ট। আর যখন আমি স্ক্রিপ্ট লিখতেছি তখন এলাবোরেট করতেছি যে মেহেদি এটা বললো, সিজু এটা বললো, বুঝতে পারলাম? এটা একটা ট্রিটমেন্ট থাকবে। সিনপসিস থাকবে। সিনপসিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যেহেতু প্রথমে এটাই পড়বেন, এটা পড়ার পর আপনার ট্রিটমেন্ট করবেন। তো এটা খুব শক্তিশালী হওয়া উচিত এবং ছোট হওয়া উচিত, কম্প্যাক্ট, এবং বোঝা যাবে যে কি বলতে চাইতেছেন। যেমন আমি আমার সিনপসিস লিখছি যে একটা মেয়ে যে হচ্ছে ঢাকা একলা থাকে একটা বাসায়, এবং তার 2টা বিড়াল আছে, এবং সে প্রায় হচ্ছে ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এবং একদিন সে তার ওই বালুর মধ্যে যেটা আনে ওটার মধ্যে একটা অ্যাম্পিউটেটেড ফিঙ্গার, এটা কাটা আঙ্গুল। হ্যাঁ, তো এটা দিয়ে এটার মধ্যে একটা কি আছে, যে একটা পয়েন্ট আছে, যেটা কি, তারপরে আঙ্গুলটার সঙ্গে তার কি হয়, এটা নিয়ে সে কি করে। এটা আপনাকে কোথাও একটা আর কি, আপনি তো সিনেমাটিক ভীষণ দেখাবেন, কিন্তু যখন সে পড়বে, পড়ে কি দেখে এনগেজড হবে আর কি। যখন কিরোস্তামি লিখতেছে যে একটা বাচ্চা সে তার বন্ধুর খাতা নিয়ে আসছে এবং সে এটা ফেরত দিতে চায়, এটা কি, যে বন্ধুর খাতা নিয়ে আসছে, টুইস্ট, এমনকি সে ফেরত দিতে পারবে কিনা। হ্যাঁ, খুবই ছোট একটা ড্রামা, কিন্তু খুব সুন্দর ড্রামা। তো এরকম বিভিন্ন রকম ড্রামা আছে। তো আমি লিখছি এরকম, আমারটার মধ্যে ড্রামাটিক এলিমেন্টস হচ্ছে ওইটা, বা যেটা হচ্ছে পয়েন্ট, যে কাটা আঙ্গুলটা নিয়ে সে কি করবে, এই। তো এরকম সিনপসিস হতে হবে। আরো স্ট্যান্ডার্ড অনেক সিনপসিস আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে লগ লাইন। লগ লাইন হচ্ছে এক লাইনে জিনিসটা বলা, যেটা কি, যেমন আমি লগ লাইনে লিখছি যে আমি থ্রু স্যান্ড, আমি একটা শহরের মানুষের জীবনযাত্রাকে কি করতে চাই, দেখাতে চাই আর কি। থ্রু স্যান্ড, একটা আনস্টেবল একটা সিটি, যেখানে একটা মেট্রোপলিস, সেটা জীবনযাত্রাকে আমি একটা টাইনি উপাদান, ওইটা থ্রুতে আমি এটা দেখাতে চাই। এখন কেউ হতে পারে যে অন্য কোনো এলিমেন্টস দিতে পারে, অন্য কোনো স্টোরি নিতে পারে, কিন্তু সেটা একটা লগ লাইনে বলতে পারতে হবে, তাহলে ভালো, তাহলে আর কি সে ওটাতে আকৃষ্ট হবে। এই 3টা গেল, লগ লাইন, আপনার সিনপসিস, ট্রিটমেন্ট। তারপর আপনার স্ক্রিপ্ট তো আপনি করবেনই সে স্ট্যান্ডার্ড ফরম্যাটে। আর পিচিং এর একটা ফরম্যাট আছে, আমি কয়েক ধরনের পিচিং করছি। একটা হচ্ছে যে যখন লোকার্নোতে প্রতিযোগিতা হচ্ছিল, তখন একটা 15 মিনিটের তার মাইক্রোফোন, হ্যাঁ, কারো 15 মিনিটের পিচিং ছিল। আর আরেক জায়গায় আমি করছি, সেখানে হচ্ছে 5-7 মিনিটের ছিল, যেমন নন্তে। আর ফিল্ম বাজারও হচ্ছে কতক্ষণ করলাম, ওইটাও ছোট, 5-6 মিনিটই হবে। তো আপনার সর্বোচ্চ ধরে রাখেন যে আপনি 5 মিনিটও পাইতে পারেন, 7 মিনিটও পাইতে পারেন, কিন্তু মেইন বিষয় হচ্ছে আপনাকে কয়েকটা জিনিস বলতে হবে এর মধ্যে। ধরেন প্রথমে আপনি বললেন যে এটা কি, সিনপসিসটা বললেন, বলে সে একটা জিনিস বুঝলো, কিন্তু এরপরে আপনাকে অবশ্যই ভিডিও মুড বোর্ডটা দেখাইতে হবে, যে আমি এখন উড লাইক টু শো ইউ দ্য ভিডিও মুড বোর্ড। আর ভিডিও মুড বোর্ড দেখাইলে ও বুঝবে যে আপনার সিনেমার ভিজুয়ালটা কেমন, যেটা আসল জিনিস। আপনার মাথার ভিতর কি আছে সে তো জানে না। আপনি গল্প বললেন যে সিজু সাইকেল চালাচ্ছে, এখন এটা যে সুরিয়াল, সে হয়তো সাইকেলটা দেখাবে উপরে, সিজু নিচে। আবার যে হচ্ছে রিয়েলিস্টিক, সে দেখাবে যে সিজু উপরে নরমালি চালা যাচ্ছে। যে অ্যাবসার্ড, সে দেখাবে যে এক চাকাওয়ালা একটা সাইকেল চালাতেছে সিজু, সেটা হচ্ছে সে চালাইতেছে কোথায়, তার বাসার ভিতরে আর কি। বিভিন্ন ভাবে যখন আমি ভিজুয়ালটা দেখবো, তখন বুঝবে যে ও আচ্ছা, ও তো অ্যাবসার্ড জিনিস দেখাইতেছে। আবার ভাবে যে ও আচ্ছা, ও তো রিয়েলিস্টিক জিনিস দেখাইতেছে। ফলে ভিজুয়াল মুড বোর্ডটা অনেক গুরুত্বপূর্ণ। ফলে প্রথমে পড়বে, যেটা বলা সেটা বলবেন, যে আমার গল্পটায় এই চরিত্রটা এটা করতেছে, এখন আমি আপনাদেরকে ভিডিও মুড বোর্ড দেখাইতে চাই। ভিডিও মুড বোর্ড দেখালেন, ক্লিয়ার হয়ে গেল যে ওয়ার্ল্ডটা কেমন। তারপর আপনি শেষে একটা বললেন যে আসলে সিনেমার শেষে কি হইতে পারে,
আমার চরিত্রদের ভাগ্যে কি ঘটলো বা এই সিনেমায় আসলে কি দেখাতে চাই, বা আমি আসলে অনেক বেশি ইমেজ অথবা অডিও ডোমিনেটিং পরিচালক কিনা, অথবা নাকি হচ্ছে কি আমি অন্য কিছু দেখাতে চাই, সেটা আপনার অ্যাপ্রোচ আপনি বলবেন, ওরা বুঝে নিবে। আর এরপর আপনার প্রডিউসার বলবে হচ্ছে যে বাজেট এবং আলাদা যেটা প্র্যাকটিক্যাল জিনিস সেটা বলবে। অতএব আপনি দুইটা পার্ট, আর আপনি বললে ভালো অ্যাজ এ ডিরেক্টর, আর প্রডিউসারের পার্ট বলবে। আর অনেক সময় দেখা যায় প্রডিউসার হয়তো সব বলে দেয়, তবে আমি মনে করি ডিরেক্টর নিজে বললে ভালো, তাইলে যারা সামনে আছে তারা বুঝতে পারলো যে আসলে ডিরেক্টর কে। তো আপনি পরেও আমাকে নক করতে পারেন, আমি আপনাকে বলতে পারবো আরো এলাবোরেটলি আসলে কি লাগে। এটা আসলে জানা জরুরি আমি মনে করি, যারা ল্যাব হাবে যেতে চায় এটা জানা জরুরি। আর আরেকটা জিনিস ল্যাব হাবে যাওয়ার ক্ষেত্রে জরুরি, সেটা হচ্ছে যে আগের কাজ থাকা। নতুন কাজ দেওয়ার চাইতে আগের কাজ যদি না থাকে তাহলে ওরা আপনাকে লোকেট করতে পারবে না। আসলে আপনি আগে যে কাজটা করছেন মানে আপনি আসলে পারেন কিনা সেটা তো আসলে জানতে হবে না, ও কেন আপনাকে প্রডিউস করবে। এটা তো দেশেও সত্য বিদেশেও সত্য। তো এগুলা জিনিস দরকার আর কি। টিচিং খুব সোজা, অল্পে বেশি বলা, এই সবার প্রশ্ন আসলে নিতে চাই কিন্তু সময় স্বল্পতার জন্য নেওয়া যাবে না। শেষ একটা প্রশ্ন নিব অনুপম। অনুপম, আপনি যদি কিছু বলতে চান বলে ফেলুন। অনুপম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা? সেই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আপনার মানে আপনার পরিকল্পনা কি আসলে, আপনি অ্যাজ এ ফিল্ম মেকার আপনার নিজের অবস্থানটা কি ভাবেন আর কি, মানে সব দিক থেকে আর কি, আপনি নিজের অবস্থানটা কিভাবে ভাবেন আর কি, আপনি সমাজে বা হচ্ছে আপনার অ্যাজ এ পরিচালক, যেহেতু আপনি কারিগর সিনেমা বানান, এই সব ক্ষেত্রে আর কি ছোট করে যদি বলেন। হ্যাঁ, সিনেমা যখন বানাচ্ছি এটাই তো আমার একটা অ্যাক্টিভিটি, এটার মধ্যে দিয়ে তো একটা ফাংশন করি। ধরেন সিনেমা দিয়ে তো আপনি কিছু একটা, আপনার চরিত্ররা হোক বা যেটাই হোক, আপনি তো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেন, সেটা দিয়ে আপনি আপনার সমাজ বলেন বা দেশ বলেন ওইটাতে একটা কন্ট্রিবিউট করেন, চান বা না চান, সেটা তো আছেই। আর আমার পার্সোনাল বলবো যে আসলে আমি ভাবতেছিলাম বিভিন্ন রকম, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি যেটা নিয়ে আমরা আসলে একদমই কথা বলি নাই, আমি মনে করি যে এটা একটা বিরাট ইফেক্ট ফেলবেই সিনেমার ক্ষেত্রেও, যে আসলে এখন সিনেমা কেমন হবে। যেমন আমাদের যারা বিভিন্ন রকম ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন সিনেমা বানায়, সে সব ক্ষেত্রে দেখতেছি যে ওগুলোর এক্সপেন্স আসলে বাড়তেছে, যেটা ইন্টারন্যাশনাল প্রোডাকশনের ক্ষেত্রে হোক বা দেশি প্রোডাকশন। যেমন আপনি যে আপনার সিনেমাটোগ্রাফার, আপনার এডিটর, এরা তো আবার শুটিং এর পর বাসায় যাবে, তাই না? আপনি এদেরকে কি ধরনের সেফটি দিবেন আসলে? এদেরকে তো আপনার আবার 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে, তাই না? আপনার বা কোথাও আর কি আপনার তো সেফটি মেজারমেন্ট ঠিক রাখতে হবে। এখন আপনার চরিত্ররা ধরেন সবসময় মাস্ক পরতে পারবে না। ধরেন আপনি যদি এরকম স্ক্রিপ্ট লেখেন যে সাকি সবসময় মাস্ক পরে আছে, সেটা আলাদা বিষয়, সেটা একরকম সিনেমা হবে। কিন্তু ধরেন এমনিতেই তো তারা মাস্ক ছাড়া অভিনয় করবে, বা তাদের হয়তো প্রোটেকশন নাই, তাদের হয়তো ভিড় দিয়ে হাঁটতে হতে পারে, তখন এই রেসপন্সিবিলিটি কে নিবে? বা এগুলো তো খরচ আছে। বা আপনার একটা প্রোডাকশনে আগে স্যানিটাইজার লাগতো না, আগে সামান লাগতো না, আগে কি বলে অন্যান্য জিনিসপত্র লাগতো না, এখন তো অ্যাড হবে। বা আপনি আপনার গল্প তো চেঞ্জ হয়ে যাবে সামনে যদি এরকম চলতে থাকে, আমরা জানি না এখন যে পরিস্থিতি চলতেছে। আমি মনে করি যে এটা যেমন নেগেটিভ একটা ব্যাপার আছে, আবার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর জায়গায় মনে করি পজিটিভ দিকও আছে অনুপম। সেটা হচ্ছে যে আপনি চাইলে এখন ছোট পরিসর চিন্তা করতে পারেন, যে যেমন আপনি এখন বাসায় আছেন, আপনার বন্ধু বাসায় আছে, আপনার পরিবার বাসায় আছে, আমি মনে করি এগুলো ভাবনার বিষয় আর কি। এখন লিখে রাখেন, পরে বানাইতে পারলেন আর কি। ছোট জোনে মানুষ কি করে আর কি, এই ছোট ছোট আমরা যে বাক্সগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে আসলে আমরা কি করতেছি, আমাদের মোবিলিটি কমে গেছে, আমরা এক জায়গায় বসে আছি। এখন ধরেন যে আগে হয়তো একজন এক জায়গায় বসে আছে, এটা দেখলে হয়তো আপনি বলতেন যে এক জায়গায় কেন বসে আছে, কিন্তু এখন দেখানোটা তো রিয়েলিস্টিক, আমি তো বসেই আছি, তাই না? আর কি মানুষের মুভমেন্ট কমে গেছে, হাত ধুইতেছে, তাই না? আর কি এখন তো গল্পই চেঞ্জ, এটা একরকম। ফলে আমি ভাবতেছি যে আসলে অ্যাপ্রোচটা কি হবে সেটা একটা। আর আমি মনে করি যে সিনেমা বানানোর মধ্যে দিয়ে আপনি আসলে এক ধরনের নিজের উপস্থিতি বা হাজিরা বা অবস্থান যেটাই বলেন সেটা তো আমি ট্রাই করতেছি বা চেষ্টা করতেছি। তবে সেটা তো খুবই কঠিন কাজ, শুধু সিনেমা দিয়ে ধরেন আমাদের মতো দেশের জায়গা থেকে সব সময় কি বলে অ্যাক্টিভ থাকাটা খুবই মুশকিলের ব্যাপার আসলে, তাই না? এটা তো বাস্তবতা শুধু সিনেমার মধ্যে দিয়ে। কারণ ইকোনমি তো অনেক বড় ফ্যাক্ট, এটা শুধু আপনার পার্সোনাল ইকোনমি না, পুরো দেশের ইকোনমি আপনার সিনেমার উপর প্রভাব ফেলে, তাই না? ধরেন কোরিয়ান সিনেমা আমাকে দেখাইলে তো আমি
বলবো যেটা অনেক কি এরকম একটা প্রোডাকশন হয়েছে। এরকম প্রোডাকশন তো শুধু শুধু হঠাৎ হয় না কি, ধরেন এটার সঙ্গে দেশে ইকোনমি আছে ইত্যাদি আছে। ধরেন আমাদের ক্রিকেট টিম, যেটা পুরুষ ক্রিকেট টিম আছে, সেটা ধরেন খেলতে খেলতে একটা জায়গায় পৌঁছাইতেছে, এটা তো হঠাৎ করে পৌঁছায় না, তাই না? কি একটা প্রক্রিয়া আছে, ওই দেশের অর্থনৈতিক সামাজিক অনেক কাঠামো আছে। তো সিনেমা বানানো ওই কাঠামোতে একটা অংশগ্রহণ করা। এখন আমার যে দুর্বল ইকোনমি আছে বা দেশের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার আছে, ওইটার মধ্যে দিয়ে আমার যতটুকু কন্ট্রিবিউট করার সেটা আমি করার চেষ্টা করতেছি। জি ভাইয়া, এই সিচুয়েশনের কথাই যদি বলি বা এই সিচুয়েশন ছাড়াও আমি তো জানতে চাচ্ছিলাম যে অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে সিনেমা দেখার ক্ষেত্রে, আমরা যেরকম নেটফ্লিক্স দেখছি বা ওয়েস্ট বেঙ্গলে হইচই আমরা দেখছি, বা ভিওডি বা ভিডিও অন ডিমান্ডের প্রয়োজনীয়তা এবং সেটা বাস্তবায়ন করা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সম্ভব বা দরকারি বলে আপনি মনে করেন? অনলাইন প্ল্যাটফর্ম তো লাগবেই। অনলাইন যেমন অনেক সিনেমায় আসলে যেগুলো বিভিন্ন ধরনের বাধা বিপত্তি বা সেন্সর যেটাই বলেন, যেটার কারণে হয়তো পৌঁছাতে পারে না, সেটা এখন পৌঁছানো সম্ভব এখনকার দিনে। আর কি আপনার অডিয়েন্স যে শুধু আপনার এখানে তো দেখবেই, কিন্তু সেন্সিবল পারসন তো সারা পৃথিবীতেই আছে। আপনার দুঃখ হয়তো আপনার পাশের লোকটা বুঝতেছে না, কিন্তু হয়তো অন্য একটা অঞ্চলের ফিলিপাইনের একটা লোক হচ্ছে অনুপমের বানানো সিনেমা দিকে ফিল করবে, তাই না? এভাবেই তো এখন তো অনলাইন প্ল্যাটফর্মের কারণেই আমি এভাবে পৌঁছাতে পারতেছি। সেটা তো খুবই জরুরি, অনলাইন প্ল্যাটফর্ম লাগবে, কিন্তু ফিজিক্যাল প্ল্যাটফর্মও আসলে লাগবে, সেটা আমরা বুঝতে পারতেছি। যে ধরেন ফেস্টিভ্যাল গুলো হয়নি, এটার মধ্যে যে ইন্টারেকশনটা হয়, হিউম্যান যে কন্ট্যাক্ট হয়, ফিজিক্যাল কন্ট্যাক্ট যে আসলে কত দরকার, সেটা তো এখন আমরা আসলে আরো বেশি বুঝতে পারতেছি, তাই না? বা আমরা তো মানুষ, আমাদের যেমন অন্যান্য পশু পাখি গাছপালার সঙ্গে সম্পর্ক দরকার আছে, সেটাও আমরা বুঝতে পারতেছি। আমরা যে হচ্ছে নেচার থেকে বিচ্যুত এবং অন্যান্য প্রাণীর থেকে বিচ্যুত, এবং আমাদের জীবন যে আসলে কি জন্য দুর্বিষহ, সেটা অন্তত আমাদের এখন বোঝা উচিত। তো ফলে ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেক গুরুত্বপূর্ণ, সেটা তো জরুরি, সেটা হইতে হবে। আর অনলাইন প্ল্যাটফর্মও দরকার, কারণ পৃথিবী আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আমাদেরকে এভাবেও বানাইতে হবে, কারণ অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করা, পৌঁছানোর একটা তো সুন্দর প্ল্যাটফর্ম অনলাইন হইতে পারে। এখন হ্যাঁ, সেটা নেগেটিভ পজিটিভ বিভিন্ন দিকই আছে, সবকিছুরই থাকে, সেটাও আমরা আলোচনা করব, কিন্তু এটা জরুরি। আর আজকের সময় তো এটা অস্বীকার করার তো কোনো কারণ দেখি না, লাগবেই। এবং যেমন লাগভেলকিও করতেছে, বা যেমন আমি বাংলাদেশে বোধহয় প্রথম কোনো প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে আমার সিনেমাটা। আর এর আগে হচ্ছে ফিল্মেটিক বলে নিউ ইয়র্ক বেসড একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওরা অনেক আগে আমার কাছ থেকে আমার সিনেমাটা নিয়েছিল, ওইটা ওইখানে চলতেছে বোধহয় এখনো, ওইটা ওরা চালায়। তো ভালো, যেমন ওই সিনেমাটা ওইখানে হয়তো কেউ দেখতোই না, এটার উসিলায় বা এটার কারণে তো দেখতে পারতেছে অনেকে বা যোগাযোগ করতে পারতেছে, সে হয়তো আমাকে একটা লেখা লিখলো যাকে আমি চিনি না, সেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। যে এই ইন্টারনেট বা অদৃশ্য জালের মধ্যে দিয়ে যে যোগাযোগ, সেটা তো অবশ্যই। জি ভাইয়া, আসলে আমরা আরো অনেক কথা বলতে চাই, আর অনেকে হয়তো বা প্রশ্ন করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার জন্য আর সম্ভব হবে না আজকে। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন ছিল, এবং লাগভেলকি.com কে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনটা করবার জন্য। আশা করি ভাইয়ের সাথে আমাদের সামনে আবার কখনো কোন এক প্ল্যাটফর্মে অবশ্যই হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ, লাগভেলকি টিমকে ধন্যবাদ, আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা না হাজির থাকলে তো এই আলোচনার কোনো মানেই ছিল না। আলোচনার এই মজা, এইটাই, এই জন্যই মানুষের যোগাযোগ দরকার হয়, কমিউনিকেশন দরকার হয়। যেমন একটা বিখ্যাত কবিতা আছে যে আর্ট হচ্ছে কনভারসেশন বিটুইন লাভার্স। হ্যাঁ, তো লাভার্স এর বিভিন্ন মানে আছে, আমরাও আসলে লাভার্স কমিউনিটি বলতে পারি আমি এটাকে। কারণ কনভারসেশনের মধ্যে দিয়ে আমার অনেক ভুল আছে, সেগুলো আমি বোঝার চেষ্টা করতেছি। আপনাদের অনেক কিছু কথা ছিল, সেগুলো আমি জানতে পারছি। এটা তো একটা ইন্টারেকশন, এটা দরকার আছে। এই যোগাযোগ ছাড়া আসলে আর আমরা তো আসলে মানুষ হয়ে উঠতাম না। সেটা ধন্যবাদ আপনাদের সবাইকেই। আর আর অনেক কিছু বলার ছিল আমারও, আপনাদের অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, হয় সেটা সমস্যা না, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে আপনারা নক করবেন, যোগাযোগ করবেন, আমিও করব, বলার চেষ্টা করব। কারণ এই কিছু সময়ের মধ্যে তো সব বলা সম্ভব না, আমি হয়তো অনেক কিছু শর্টলি বলার চেষ্টা করছি, সেটা হয়তো আলো এলাবোরেটলি বলার বিষয়বস্তু। তো সেগুলো বলার সুযোগ থাকলো, জিজ্ঞেস করবেন, জানানোর চেষ্টা করব। জি ভাই, অবশ্যই। আশা করি আবার কখনো না কখনো আমাদের সুযোগ হবে আপনার সাথে আবার কথা বলবার। যারা যারা আজকে পার্টিসিপেট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ সবার সাথে অন্য কোনো এক প্ল্যাটফর্মে কথা হবে। ধন্যবাদ সবাইকে।